একটা ইকোনমিক, যে কোনো একটা নেশনস এর জন্য উন্নয়ন অর্থনীতি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন ডেফিনেটলি পপুলেশন বর্তমান প্রেক্ষাপটের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখান থেকে আমরা দেখি যে যেহেতু পপুলেশনকে আমরা অনেক সময় কি বলে থাকি, সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, মানে এটা ওয়ান কাইন্ড অফ একটা ইকোনমির জন্য ক্যাপিটালের সমরূপ হিসেবে বিবেচনা হচ্ছে। যখন আমরা সেই জায়গা থেকে লেবারের সাথে আমরা এডুকেশন, লেবারের সাথে আমরা স্কিলকে অ্যাড করছি, ওকে, আমরা সেটাকে হিউম্যান ক্যাপিটাল বলছি। এবং ডেফিনেটলি হিউম্যান ক্যাপিটাল যে কোনো ইকোনমির জন্যই আহ অনেক বড় একটা আলোচনার বিষয়। সেটা শুধুমাত্র এশিয়া মহাদেশের মধ্যে দুইটা দেশ, চায়না বা ইন্ডিয়ার জন্য নয়, বিকজ এই দুইটা নেশনস তো ডেফিনেটলি আমরা জানি হিউজ পপুলেশন ক্যারি করে। এবং বাংলাদেশেও একটা সময় আপনারা ছোটবেলায় নিশ্চয়ই রচনা লিখেছেন যে জনসংখ্যার আধিক্য, বাট জনসংখ্যা একটা ইকোনমির জন্য আহ, কখন অভিশাপ হবে, যখন সেটা আনস্কিল লেবার। ঠিক আছে, সো আনস্কিল লেবারদেরকে ডেফিনেটলি আমাদেরকে এডুকেশন বা ট্রেনিং এই সকল প্রসিডিউরের মাধ্যমে গিয়ে সেখানে আমাকে তাদেরকে স্কিল করে নিতে হবে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক বছর আগে, প্রায় আহ, হবে, সেটা প্রায় অ্যারাউন্ড, আজকে কত, 2024 না, আমি প্রায় 2014 দিকে, 14 দিকে, তার মানে 10 বছর আগে একবার শ্রম মন্ত্রণালয়ে যাওয়া হয়েছিল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটাকে বলা হয়। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে আহ মানে সরাসরি তাদের মানে যে হায়ার লেভেলে যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেই জানা গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের দেশ থেকে অনেক দেশই কিন্তু শ্রমিক নিতে চায়। ঠিক আছে, কারণ অনেক দেশেই এই শ্রমিকদের এক ধরনের সংকট থাকে, বা লেবারের এক ধরনের সংকট থাকে। ফর দ্যাট রিজন যেই দেশে পপুলেশন বেশি, যে দেশে শ্রমিক বেশি পাওয়া যাবে বলে আশা করে, সেই দেশ থেকে ডেফিনেটলি অন্য দেশ শ্রমিক নিতে চায়। কিন্তু সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, সমস্যাটা দাঁড়ায় সেই জায়গায় যখন দেখা যায় যে এই দেশ, ঠিক আছে, সো দেখা যায় অন্যান্য দেশের ড্রাইভার বলেন বা এই ধরনের যেগুলো কিছুটা হলেও একটা একটা দিকে কিছু স্পেশালিটি লাগে বা কিছু স্কিল লাগে, সো সেই জায়গা থেকে ঘাটতি থাকে। ফর দ্যাট রিজন দেখা যায় যে ডিমান্ডটা ফুলফিল করে না। ফুলফিল না করার কারণে দেখা যায় অনেকেই যেই পারপাসে ওই দেশে যাচ্ছে সেটা সে কভার করতে পারে না, ফর দ্যাট রিজন আবার ব্যাক করতে হয়, বা তাকে পাঠানো যাচ্ছে না, এই ধরনের অনেক ধরনের ঘটনাগুলো ঘটে থাকে সব সময়। সো এটা আমরা বলতে পারি যে পপুলেশন একটা ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যখন সেখানে ডেফিনেটলি স্কিল বা এডুকেশন যুক্ত হচ্ছে, বা যাদেরকে আমরা হিউম্যান ক্যাপিটাল বলে থাকি, হিউম্যান ক্যাপিটালে যদি রূপান্তর করতে পারি ডেফিনেটলি তারা একটা ইকোনমির জন্য আরো বেশি প্রোডাক্টিভিটি ক্যারি করছে, যেটাকে আমরা বলি এমপিএল, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার অফ দ্য অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ডেফিনেটলি একটা ইকোনমির প্রোডাকশন পারপাসে লাগছে, তাহলে আমরা বলতে পারবো আমার উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য পপুলেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসে, এবং গত ক্লাসে আমরা ম্যাথহাসিয়ান পপুলেশন ট্র্যাপ নিয়ে আলোচনা করেছিলাম, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রানজিশন, কনসেপ্ট, কন্টেস্ট অ্যান্ড ওভারভিউ। এটা আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি। সো এই জায়গা থেকে আমি কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব আজকে, এবং এর সাথে সাথে আমরা চ্যাপ্টার 4 এর দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মাল্টিপল ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে বিগ পুশ থিওরি। ঠিক আছে, এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এবং আহ, এ- এই পর্যন্ত আমাদের এই কোর্স, 506 নম্বর কোর্সের আউটলাইন। ঠিক আছে, তো আজকে আমাদের অফিসিয়ালি লাস্ট ক্লাস, এবং আমরা আরেকটা ক্লাস হয়তো নিতে পারি যদি আপনারা চান। সেটা হচ্ছে আমরা, যেহেতু আমাদের অফলাইন ক্লাসের কোনো সুযোগ নেই, অনলাইনে আমাদের একটা রিভিউ ক্লাস নিতে হবে। ওকে, সো আজকে পর্যন্ত আমাদের যে কোর্সের আউটলাইন সে আজকে পর্যন্তই হবে। ঠিক আছে, সো আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো, সেখানে আমরা দেখতে পাবো ট্রানজিশন কাকে বলে। তো আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্ট, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে। ইকোনমিক গ্রোথ কখন বলা হয়, ইকোনমিক গ্রোথ বলা হয় যখন সেখানে আমরা জিডিপি পার ক্যাপিটা ইনকাম, জিএনপি, এগুলো পার ক্যাপিটা ইনকাম এগুলো বৃদ্ধি দেখি, সেটাকে আমি জিডিপি বলছি বা ইকোনমিক গ্রোথ বলছি। বাট যখন আমরা এটার সাথে লিভিং স্ট্যান্ডার্ড, এডুকেশন, হেলথ কোয়ালিটি এই বিষয়গুলোকে এঙ্গেজ করব, তখনই আমরা সেটাকে বলছি অর্থনৈতিক উন্নয়ন।
তো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হাউস হোল্ড ইকোনমিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হাউস হোল্ড থেকে লেবাররা সাপ্লাইড হচ্ছে, সো লেবারদের কি ধরনের ফ্যাসিলিটি তারা পাবে, কি ধরনের ইনকাম সে জেনারেট করছে, এবং সেই ইনকাম দ্বারা অ্যাকচুয়ালি তার লিভিং স্ট্যান্ডার্ডের কোন কোন চাহিদা সে পূরণ করতে পারছে, এই বিষয়গুলো খুব জরুরি। ঠিক আছে। তো এটা কান্ট্রি কান্ট্রি পার্সপেক্টিভে ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে যেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো সেটা হচ্ছে ট্রানজিশন। সো এখানে কয়েকটি বিষয় আছে। প্রথম একটা এক পেজ বা দুই পেজ ডেফিনেটলি বলছে ট্রানজিশন কাকে বলে। ট্রানজিশন বলতে আমরা বোঝাই এক অবস্থা থেকে অন্য অবস্থানে পরিবর্তন। সেটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সিস্টেমেটিক ট্রানজিশন এন্ড আনাদার ওয়ান হচ্ছে স্ট্যান্ড ট্রানজিশন। এটা হচ্ছে দুইটা বেসিক টাইপস অফ ট্রানজিশন। ওয়ান টাইপ হচ্ছে সিস্টেমেটিক ট্রানজিশন, স্ট্যান্ড ট্রানজিশন। ওকে। সো এখানে দেখেন ট্রানজিশন বলতে কি বুঝি। ট্রানজিশন ইকোনমিক্স অ্যারাউজ অ্যাজ এ নিউ ফিল্ড অফ ইকোনমিক্স, যেটাকে আমরা উন্নয়ন অর্থনীতি নিয়ে বলছি। সেই উন্নয়ন অর্থনীতিতে ট্রানজিশন নিয়ে বর্তমানে খুব বেশি আলোচনা করা হচ্ছে। তার মানে কি একটা অর্থনীতি তার যে অবস্থানে আছে সে অবস্থান থেকে সে আদৌ কি তার পরিবর্তন করতে পারছে কিনা। যেমন এই যে বইটা আছে, আমি একটু বইটার ইন্ট্রোডাকশন দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নজরুল ইসলাম স্যার এই বইতে ট্রানজিশন কয়েকটা আর্টিকেল নিয়ে মূলত এই বইটা ফোকাসড। সো এখানে তিনি চায়না নিয়ে কথা বলেছেন, এখানে তিনি রাশিয়া নিয়ে কথা বলেছেন, এখানে তিনি সাউথ কোরিয়া, তাইওয়ান, অথবা আমরা যেটাকে বলি ইস্ট এশিয়ান মিরাকেল, এবং ভিয়েতনাম। ঠিক আছে। সো এগুলো নিয়ে তিনি কথা বলেছেন। তারপরে কি এই ইকোনমি গুলো, যেমন চায়না আজকে অনেক বেশি কথা বলা হয়, কারণ চায়না বর্তমানে বিশ্ব অর্থনীতির অনেক বড় একটা বাজার দখল করে আছে। তাহলে সে তার অবস্থানকে পরিবর্তন করতে পারবে কিনা আগামী দিনগুলোতে। বিশেষ করে আমরা যদি বলি পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে, যেটাকে আমরা মিডল ইনকাম কান্ট্রিজ বলছি চায়নাকে, তাহলে চায়না সেই মিডল ইনকাম কান্ট্রিজ থেকে হাই ইনকাম কান্ট্রিজে পরিণত হতে পারবে কিনা আদৌ। আহ সো এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। ওকে। আমরা যে জায়গায় ছিলাম, ট্রানজিশন বলতে ইকোনমিক কি বোঝায়, তার মানে কি চায়নাতে এই যে উন্নয়নশীল অর্থনীতি, সেই উন্নয়নশীল অর্থনীতি থেকে সে কি আসলেই আপার আপার বা হাই ইনকাম কান্ট্রিজে পরিণত হতে পারবে কিনা, যেহেতু চায়না এখন আপার মিডল ইনকাম কান্ট্রিজে আছে। সো হাই ইনকাম কান্ট্রিজ বা মোর দেন পার ক্যাপিটা 12,000 এর মোর সে যেতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তার মানে কি আমরা যদি বলি যে চায়না এত বড় একটা অর্থনীতি, যে অর্থনীতির মধ্যে পপুলেশন এত বেশি, উৎপাদন এত বেশি, বিশ্ব অর্থনীতিতে অনেক বড় একটা বাজার দখল করে আছে, বাট সেখানে অনেক লিমিটেশনস আছে। কি ধরনের লিমিটেশনস? কারণ আমরা যখন দেখবো, ওকে ফাইন, চায়নাতে আহ এত বড় একটা বাজার দখল করে আছে, সো এই বাজারটা দখল করে করে রাখতে পারবে কিনা ফর দ্য ফিউচার। কারণ আপনি 5 বছর 10 বছর ধরে, ওকে ফাইন, একটা মার্কেট দখল করে আছেন, কিন্তু এর পরবর্তী সময়গুলো আসলে চায়না যদি দখল করে না রাখতে পারে বাজারটাকে, তাহলে ডেফিনেটলি সেই জায়গাটা অন্য কেউ দখল করে নিয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখন সেই জায়গাতে কোশ্চেন চলে আসে যে চায়না উন্নয়নশীল অর্থনীতি দেশে থেকে সে উন্নত দেশে পরিণত হতে পারবে কিনা। অথবা রাশিয়ার প্রসঙ্গটা কেন চলে আসে, বিকজ রাশিয়া আমরা জানি, যেটা পূর্বে সোভিয়েত ইউনিয়ন ছিল। আহ 1990-এর দিকে যে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে, তার মধ্যে রাশিয়াতে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন থেকে রাশিয়া যেমন পরিণত হয়েছে, শুধুমাত্র এটুকুই না, সেখানে একটা ফরম্যাট ছিল, সেটা হচ্ছে সোশ্যালিজম ফরম্যাট। সেই সোশ্যালিজম ফরম্যাট থেকে আজকে রাশিয়া নিজেকে ক্যাপিটালিজম ফরম্যাটে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে এক ধরনের পরিবর্তন হয়েছে, শুধুমাত্র অর্থনৈতিক প্রেক্ষাপটে না, সামাজিক, অর্থনৈতিক, এবং যদি বলা হয় সেখানে সার্বিক একটা পরিবর্তন তৈরি হয়েছে পলিসিগত ভাবে। তাহলে এই পরিবর্তনের মাধ্যমে চায়না, আবার বিশেষ করে এখন যে রাশিয়ার কথা বলা হচ্ছে, সেই রাশিয়া তার অবস্থানকে আহ আরো বেশি শক্তিশালী করতে পারবে কিনা সেই বিষয়টাকে তুলে আনা হয়েছে। বিকজ আমরা যেটা দেখি সেটা হচ্ছে রাশিয়া এবং চায়না এই দুইটা দেশের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে, বিকজ দুইটা দেশই বহু বছর ধরে একই আহ রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে গিয়েছে, অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে গিয়েছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন
সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর বা আমেরিকার সাথে যখন দ্বন্দ্ব তৈরি হবে, বা আমরা যেটা বলতে পারি স্নায়ু যুদ্ধ শুরু হয়েছিল, তখন ইউএসএ তে ক্যাপিটালিজম, সোভিয়েত ইউনিয়নে সোশ্যালিজম, এবং এই সোশ্যালিজম প্রেক্ষাপটকে গ্রহণ করেছে চায়না। এর পরবর্তীতে ধীরে ধীরে একটু বলেন, এখানে সোশ্যালিজমের পূর্বে তারা আবার কমিউনিজমে বিশ্বাসী ছিল ছিল কমিউনিজম হচ্ছে সোশ্যালিজমের এক্সট্রিম কেস। সো সেখান থেকে আহ, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যখন কমিউনিজম থেকে সোশ্যালিজমে আসলো, চায়নাও সেই সময় কমিউনিজম থেকে সোশ্যালিজম গ্রহণ করলো। আফটার দ্যাট পয়েন্ট যখন সোভিয়েত ইউনিয়ন আমরা পাচ্ছি, ওকে ফাইন, সোশ্যালিজমে সে নিজেকে আহ ধরে রাখতে চাচ্ছে না, যখন স্নায়ুযুদ্ধের অবসান ঘটলো, তখন তাদের আবার এই ধরনের প্যাটার্নে পরিবর্তন হচ্ছে। এবং সেখান থেকে আমরা এখন পর্যন্ত অনেক গবেষণায় বলা হয়, বা আপনারাও যদি সার্চ দেন দেখবেন বিভিন্ন জায়গায় প্রশ্নটা চলে আসে। সেটা হচ্ছে রাশিয়া কি বর্তমান ক্যাপিটালিজম ফরম্যাট গ্রহণ করছে কিনা, বা ইউএস এর যে ফরম্যাট আছে প্রোডাক্টিভিটি, মোর প্রোডাক্টিভিটি, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, সেই দিকে যাচ্ছে কিনা। ওকে, এখন এখান থেকে এসে আমরা একটু পার্থক্য পাই চায়নার ক্ষেত্রে, যেটাকে আমরা চায়নাতে বলি যে ওকে ফাইন, দে অ্যাডপ্টেড সোশিয়ালিস্ট মার্কেট ইকোনমি, বা আহ, পুরোপুরি সোশ্যালিজম সেটা না। তার মানে কি তারা ফ্রি মার্কেট ইকোনমিকেও গ্রহণ করছে, আবার সোশ্যালিজম ফরম্যাট, সেখানে একটা মিক্স আপ হচ্ছে। ওকে, এখন এই জায়গা থেকে এই দুটো ইকোনমির মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। আবার ভিয়েতনামের কথা যদি বলা হয়, ভিয়েতনাম রিসেন্ট সময়গুলোতে বেশ ভালো একটা মার্কেট দখল করছে বিশ্ববাজারে। যখন আমি পোশাক শিল্পের কথা বলবো, তখন বলা হয় যে ওকে ফাইন, ভিয়েতনাম তার একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যে গিয়ে যাচ্ছে, বা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা দেখবো এই বইটাতে যে চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বা যে আর্টিকেল গুলোর মাধ্যমে এই বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে ভিয়েতনাম আছে, তার মধ্যে রাশিয়া আছে, চায়না আছে, এবং ডেফিনেটলি ইস্ট এশিয়ান মিরাকেল আমরা শেষে গিয়ে পাবো। ঠিক আছে। তো এখানে ট্রানজিশন বলতে বোঝাচ্ছে একটা অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন হতে পারে। ওকে, এখানে একটু বলে রাখি যদিও এই বইয়ে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়নি, বাট কয়েকটা বইগুলোতে এই বিষয়গুলোকে বলা হয়, কারণ এই টার্মগুলো খুব কনফিউজিং বিষয়। কারণ আপনি যখন আমরা যখন কথা বলি, ওকে ফাইন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিফর্ম এন্ড ট্রানজিশন, যেমন এখানে যদিও রিফর্মের খুব বেশি বিস্তারিত আলোচনা করা হয়নি, এই বইটা পুরোটাই ফোকাস করা হয়েছে ট্রানজিশন নিয়ে। বাট অনেক বইগুলোতে বলা হয় রিফর্ম মানে হচ্ছে জাস্ট একটা পয়েন্টের পরিবর্তন। তার মানে কি আপনি হতে পারে সেখানে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন একটা ইকোনমির মধ্যে, হতে পারে সেখানে স্বাস্থ্য ব্যবস্থায় প্রাইভেট ওরিয়েন্টেড থেকে পাবলিক ওরিয়েন্টেডে যাওয়া হচ্ছে, এটাকে মানে একটা অংশে শুধুমাত্র পরিবর্তন যখন হবে, সেই পরিবর্তনকে অনেক বইতে বা অনেক ইকোনমিস্টরা রিফর্ম হিসেবে আইডেন্টিফাই করেন। বাট ট্রানজিশন এই বইতে সেই প্রেক্ষাপটগুলোকে নিয়েও কথা বলা হচ্ছে, ট্রানজিশনকে সেখানেও ফোকাস করা হচ্ছে। বাট যারা রিফর্মকে ট্রানজিশন থেকে আলাদা করে, তারা আবার ট্রানজিশনকে বলে হচ্ছে হোল ইকোনমির পরিবর্তন। তার মানে কি যারা বলছে রিফর্ম এবং ট্রানজিশনের মধ্যে, এই দুইটা টার্মের মধ্যে মানে পার্থক্য আছে, তারা কিন্তু রিফর্ম বলতে একটা অংশের পরিবর্তনকে বোঝায়, যেখানে ট্রানজিশন বলতে হোল ইকোনমির যে পরিবর্তন সেটাকে বোঝাচ্ছে। বাট এই বইতে গিয়ে আমরা ট্রানজিশন মানে রিফর্মের কিছু প্রকারও পাবো, আবার ট্রানজিশন মানে হোল ইকোনমি যে সিস্টেমেটিক ওয়েতে যে পরিবর্তন হতে পারে, বা স্ট্যান্ড অ্যালোন ট্রানজিশন যেটা হতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো এখানে ফার্স্ট অফ অল দুই ধরনের ট্রানজিশনের কথা বলা হয়। একটা ওয়ান অফ দেম ইজ সিস্টেমেটিক ট্রানজিশন, অ্যানাদার ওয়ান ইজ স্ট্যান্ড অ্যালোন ট্রানজিশন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেমেটিক ট্রানজিশন অ্যান্ড স্ট্যান্ড অ্যালোন ট্রানজিশন, সেটা বলতে গিয়ে এখানে বলা হচ্ছে দ্য ফার্স্ট ইজ ইকোনমিক ট্রানজিশন অ্যাজ পার্ট অফ সিস্টেমেটিক ট্রানজিশন দ্যাট ইনক্লুডস ট্রানজিশন ইন পলিটিক্যাল অ্যান্ড আইডিওলজিক্যাল স্পেয়ার্স। তার মানে কি, এখানে একটু বিষয় বলে রাখি, আমরা কিন্তু অলরেডি জানি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা উন্নয়ন অর্থনীতি সেটা খুব পুরাতন বিষয় না। কারণ আমরা ট্র্যাডিশনাল ইকোনমি নিয়ে কথা বলি, এরপরে আমরা পলিটিক্যাল ইকোনমি নিয়ে পাই, এর পরবর্তীতে গিয়ে আমরা উন্নয়ন অর্থনীতি নিয়ে পাচ্ছি। এখন এই জায়গা থেকে আহ, আমি যদি এই ধরনের ধারাগুলো দিয়ে বিশ্লেষণ করি, তাহলেও কিন্তু আমরা বুঝে যাব। কারণ ট্র্যাডিশনাল ইকোনমিতে আমি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স বা মার্কেট ইকুইলিব্রিয়াম এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। যখন আমি এখানে পলিটিক্যাল ইকোনমি নিয়ে পরবর্তী চলে যাই, তখন আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলছি। কারণ যখন একটা ইকোনমি ক্লোজড ইকোনমির মধ্যে থাকে, সে কিন্তু বেশি দূর যেতে পারছে না, তো তাকে ওপেন ইকোনমির মধ্যে যেতে হচ্ছে, তাকে অন্য কোনো দেশের সাথে ট্রেড করতে হচ্ছে। আফটার ট্রেড ডেফিনেটলি ওয়েলফেয়ার গেইন করার সে চেষ্টা করবে। সো
একটা দেশ অন্য দেশের সাথে কতটুকু পলিটিক্যালি অ্যাটাচড, এবং ডেফিনেটলি সেটা ভালোভাবে অ্যাটাচড, সেই বিষয়টুকু নিয়ে আলোচনা করা হয়, যেটাকে আমরা পলিটিক্যাল ইকোনমি বলি। এর পরবর্তীতে যেটা আসে, তার মানে এখানে দেখেন পলিটিক্যাল ইস্যুটা কিন্তু ডেফিনেটলি আসছে। আপনি যখন একটা ইকোনমিক সিস্টেমেটিক ট্রানজিশনের কথা বলবেন, শুধুমাত্র তার পার ক্যাপিটা ইনকাম বাড়ানোর মাধ্যমেই ট্রানজিশন হবে না, তাকে পলিটিক্যাল বিষয়গুলো তো দেখতে হবে, তাকে আইডিওলজিক্যাল বিষয়গুলো তো ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হবে। তার মানে তার আদর্শিক যেই প্যাটার্ন আছে, বা যেটাকে আমরা কাস্টমস বলি, কালচার বলি, সেই কালচারের মধ্যেও পরিবর্তন নিয়ে আসতে হবে। তো এখানে সেই বিষয়টাই বলা হচ্ছে যে সিস্টেমেটিক ট্রানজিশন দ্যাট ইনক্লুডস ট্রানজিশন ইন পলিটিক্যাল অ্যান্ড আইডিওলজিক্যাল স্পেয়ার্স. The second is economic transition as a standalone process that is not accompanied by transition in political or ideological spheres. তবে এটা শুধুমাত্র পলিটিক্যাল বা আইডিওলজিক্যাল বিষয় না, তবে স্ট্যান্ড বলতে বোঝাচ্ছে আহ আহ যেটা একটা অংশ গিয়ে হতে পারে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ হিসেবে বলা আছে, হোয়াইল দ্য ফর্মার অ্যাপ্লাইজ টু দ্য রিপাবলিক অফ ফর্মার ইউএসএসআর, তেমন কি যেটা সোভিয়েত ইউনিয়নকে নিয়ে আমরা পড়ি, এবং দ্য কান্ট্রিজ অফ ইস্ট ইউরোপ। সো ইস্ট ইউরোপ এবং সোভিয়েত ইউনিয়নের এই অংশে সিস্টেমেটিক ট্রানজিশন আমরা দেখতে পাই। দ্য লেটার অ্যাপ্লাইজ টু চায়না অ্যান্ড ভিয়েতনাম। তবে স্ট্যান্ড অ্যালোন ট্রানজিশনের প্রকার, এই এই ধরনের যে ট্রানজিশনটা, এটা দেখা যাচ্ছে হচ্ছে চায়না বা ভিয়েতনামে। কারণ দেখা যায় আপনার যদি চায়নার ইকোনমিক ট্রানজিশন বা আমরা যে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, সেটা যদি বিশ্লেষণ করা হয়, দেখবেন চায়নাতে ধীরে ধীরে আগানো হচ্ছে, বা একটা জায়গায় ফোকাস করে শিক্ষা, স্বাস্থ্য, এভাবে একটা একটা জায়গায় ফোকাস করে তারপরে সামনের দিকে যাওয়া হচ্ছে, বা আজকে আমরা সার্বিক রূপ যেটা পাচ্ছি। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে মানে স্ট্যান্ড অ্যালোন ট্রানজিশন। ওকে, তার মানে সে একটা বিষয়কে ফোকাস করছে যে ওকে ফাইন, এই জায়গাটা উন্নত করতে হবে, সেই সেই রিলেটেড তার পলিটিক্যাল ইস্যুগুলো দাঁড় হচ্ছে। অন্যদিকে আমরা যদি সোভিয়েত ইউনিয়ন কথা বলি, বা ইস্ট ইউরোপিয়ান, ইস্ট ইউরোপ আজকে যে অবস্থানের মধ্য দিয়ে আসছে, সেই সেই পরিবর্তনকে যদি বিশ্লেষণ করা যায়, সেটা দেখা যায় সিস্টেমেটিক ট্রানজিশনের কথা বলা হয়। ওকে, ট্রানজিশনের আবার কিছু বিশ্লেষণী দিক আছে, যেমন সেটা অ্যাকচুয়ালি কিভাবে বিশ্লেষণ করছেন আপনি। ঠিক আছে, একটা ইকোনমির মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে, বা কান্ট্রি এক্সপিরিয়েন্সে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা কি জাস্ট একটা এরিয়া ভিত্তিতে হচ্ছে, নাকি একেবারে সার্বিকভাবে আপনি সেই ট্রানজিশনকে ব্যাখ্যা করছেন। ঠিক আছে, সেই প্রেক্ষিতে আমরা এরিয়া স্টাডি, কনসেন্ট্রেট স্টাডি, বা বিভিন্ন ধরনের এই ধরনের পরিবর্তনগুলো পেয়ে থাকি। আরেকটা আরেক ধরনের ট্রানজিশন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং অ্যাপ্রোচ, অ্যানাদার ওয়ান হচ্ছে গ্রাজুয়াল অ্যাপ্রোচ। ওয়ান কাইন্ড অফ, ওই যে একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে সিস্টেমেটিক ট্রানজিশন বা স্ট্যান্ডার্লোন ট্রানজিশন, এ ধরনের একটা পার্থক্য আমরা এখানে পেয়ে থাকি। সো বিগ ব্যাং অ্যাপ্রোচে বলা হচ্ছে আমরা যেটাকে বলি বড় একটা ধাক্কা। একটু আগে একটু কথা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে চায়না তার যে ইকোনমিক আজকে যে অবস্থান, সেটা হচ্ছে হায়ার মিডল ইনকাম কান্ট্রি, সেই জায়গা থেকে সে তার অবস্থানকে পরিবর্তন করতে পারবে কিনা। এই কোশ্চেনটা যখন করা হয়, তখন কিন্তু আমরা এই বিগ ব্যাং এর কথা বলি, তার কি বড় একটা ধাক্কা ইকোনমির জন্য প্রয়োজন। ঠিক আছে, তার মানে কি এখানে ধরেন একটা ঘটনাগুলো ঘটে কিভাবে, যেমন আপনারা এই ধরনের নামগুলো হয়তো শুনবেন, প্রভার্টি ট্যাপ। ঠিক আছে, এই 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 নামটা তো আপনাদের সবার কাছে মোটামুটি ভাবে পরিচিত। এরকম অনেক ধরনের টার্ম আছে, যেমন প্রভার্টি ট্র্যাপ আছে, মিডল ইনকাম ট্র্যাপ আছে, আন্ডার ডেভেলপমেন্ট ট্র্যাপ আছে। তার মানে কি একটি যে যে প্রসঙ্গগুলো আমরা পরবর্তী পয়েন্টগুলোতে বলবো, সেটা হচ্ছে একটা ইকোনমি ধরেন সে উন্নত অবস্থায় আছে, সে বছরের পর বছর ধরে অনেক ধরনের পলিসি নিচ্ছে, অনেক ধরনের রিফর্ম করার চেষ্টা করছে, বাট তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে বলা হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট। একটা ইকোনমি মিডল ইনকাম কান্ট্রিজে আছে, সে পলিসি নিচ্ছে, সে ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেডে নিযুক্ত হচ্ছে। ঠিক আছে, বাট তার অবস্থানে কোনো পরিবর্তন করতে পারছে না, তার মানে সেখানে মিডল ইনকাম ট্র্যাপ তৈরি হচ্ছে। তো এই অবস্থানগুলো কেন পরিবর্তন করতে পারছে না, ঠিক আছে, সেই জায়গা থেকে বিশ্লেষণ করে দেখা যায় যে অনেক ইকোনমির জন্য বড় একটা ধাক্কার প্রয়োজন হয়। ঠিক আছে, তার মানে একটা একটা পলিসি নিতে হয়, যে পলিসিকে আপনাকে ওই মিডল ইনকাম থেকে হায়ার ইনকাম কান্ট্রিজে পরিণত করতে পারবেন। ঠিক আছে, বড় একটা অর্থনৈতিক বলেন বা রাজনৈতিক বলেন, একটা এক ধরনের পুশের দরকার হয়, সেটাকে আমরা বিগ ব্যাং অ্যাপ্রোচ বলতে পারি, বা এটা আমরা ট্রানজিশনের একটা রূপ বলতে পারি। আরেকটা হচ্ছে গ্রাজুয়াল অ্যাপ্রোচ। গ্রাজুয়াল অ্যাপ্রোচ মানেই হচ্ছে আপনার এক ধরনের প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে আপনি কোনটা ফার্স্টে ঘটবে, কোন ধরনের পরিবর্তন ফার্স্টে ঘটবে, তারপর সেকেন্ডে আপনি পরবর্তীতে কোন জায়গায় যাবেন।
ঠিক আছে, এটা স্টেপ বাই স্টেপ আমাদের কাছে আহ, মানে এটা এটা নিয়ে পরিকল্পনা করতে হয়, এটা নিয়ে রিসার্চ করতে হয়, দেন একটা আমাদের আলটিমেট গোলে যেতে হয়, এটাকে আমরা গ্রাজুয়াল অ্যাপ্রোচ বলি। সো এখানে বিগ ব্যাং অ্যাপ্রোচ এবং গ্রাজুয়াল অ্যাপ্রোচের মধ্যে এক ধরনের পার্থক্য আছে। ওকে। সো যেমন একটু এখানে গ্রাজুয়াল অ্যাপ্রোচের প্রসঙ্গ যেহেতু আসছে, একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমাদেরকে নিতে হবে হচ্ছে 2015 থেকে 2030-এর মধ্যে। 2030 হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ডেডলাইন, বাংলাদেশও যেখানে নিযুক্ত আছে। এখন প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের জন্য প্রতি বছরে এক ধরনের প্ল্যান আছে, 5 ইয়ার প্ল্যান আছে, তার মানে 5 বছরের জন্য একটা প্ল্যান আছে। গ্রাজুয়াল অ্যাপ্রোচের জন্য একটা 15 বছরের জন্য এসডিজি একটা প্ল্যান আছে। সো এই প্রত্যেকটা প্ল্যানের মধ্যে এক ধরনের সামঞ্জস্য থাকা উচিত, তার মানে কি আমাদেরকে গ্র্যাজুয়ালি যেতে হবে। আমি যদি 2030-এর এসডিজির টার্গেট ফুলফিল করতে চাই, আমি 2025-এ এসে সেটা পূরণ করতে পারবো না, আমি জানি। সেই জন্য আমাকে প্রতি বছর সেই 2030-কে টার্গেট ধরে আমাকে প্রতি বছর সেভাবে যেতে হবে, 5 বছরের জন্য আমাকে সেভাবে প্ল্যান নিতে হবে। ওকে। সো দিস ইজ কল দ্য গ্রাজুয়াল অ্যাপ্রোচ, তার মানে কি আপনাকে ধাপে ধাপে সামনের দিকে যেতে হবে। সো আমরা বিগ ব্যাং অ্যাপ্রোচের কথা বলতে পারি, আমরা গ্রাজুয়াল অ্যাপ্রোচের কথাও বলতে পারি ফর দ্য ট্রানজিশন। এটা দুই দুই ধরনের ট্রানজিশনের প্রসিডিউর আছে বিদ্যমান। ওকে। সো এখানে যদি ট্রানজিশন নিয়ে কথা বলা হয়, সো স্ট্যান্ডার্ড ট্রানজিশন, সিস্টেমেটিক ট্রানজিশন, গ্রাজুয়াল অ্যাপ্রোচ, বিগ ব্যাং অ্যাপ্রোচ, এগুলো অনেকগুলো টাইপসই আমরা পেয়ে যাব। বাট আমরা যদি বলি খুবই আহ, আহ, সংক্ষিপ্ত ভাবে, হোয়াট আর দ্য টাইপস অফ ট্রানজিশন, হোয়াট ডু মিন বাই ট্রানজিশন। ঠিক আছে। ফার্স্ট অফ অল, যখন ডিফারেন্ট মিনিংস অফ ট্রানজিশন, কারণ ট্রানজিশনে কিন্তু বিভিন্ন ভাবে আপনি উল্লেখ করতে পারেন। সো এখানে সেই বিষয়গুলোর কথা বলা হচ্ছে, যেমন ফার্স্ট ওয়ান বলা হচ্ছে ট্রানজিশন ফ্রম ওয়ান সোশ্যাল ফরমেশন টু অ্যানাদার হুইচ ইজ কল্ড দ্য সিস্টেমেটিক ট্রানজিশন। তার মানে কি একটা ইকোনমি বা একটা দেশ নির্দিষ্ট একটা ফরম্যাটে আছে, সো সেই ফরম্যাট থেকে আপনাকে অন্য একটা আদলে তাকে তৈরি করতে হবে, দিস ইজ কল সিস্টেমেটিক ট্রানজিশন। ওকে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইন দ্য গ্র্যান্ড হেগেলিয়ান মার্শিয়ান স্কিম, societies evolve through stages that experience transition from one social stage, which is called socio-economic formation, to another. This is called the systematic transition. তার মানে কি একটা ফরম্যাট থেকে আপনাকে অন্য একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে, সোশ্যাল ফরমেশন ঘটাতে হবে, সেটাকে আমরা সিস্টেমেটিক ট্রানজিশন বলছি। ওকে। সো এই ধরনের বিষয়টা আমরা পেয়ে যাচ্ছি। সেকেন্ড ওয়ান যেটা বলা হচ্ছে ডেফিনেশন দিতে গিয়ে ট্রানজিশনে, সেটা হচ্ছে ট্রানজিশন ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রি। ওকে। সো এখানে আমরা ডেফিনেটলি জানি যে আমরা যেটা রস্টস মডেলও পড়েছিলাম, যে এগ্রিকালচার সেক্টর থেকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে সার্ভিস সেক্টর, এই সেক্টর গুলোতে পরিবর্তন করতে হবে। যখন আপনি একটা দেশ বা একটা অর্থনীতির ভেতরে পরিবর্তন দেখতে চান, ঠিক আছে, সেটা ট্র্যাডিশনাল সোসাইটি থেকে সেটা আপনি হাই ম্যাস কনজাম্পশন এরাতে পৌঁছতে চাইবেন, ডেফিনেটলি আপনাকে ইকোনমিক প্যাটার্নের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। সেটা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরে এমপ্লয়মেন্টের কথা বলেন অথবা প্যাটার্নের কথা বলেন, সব জায়গাতে আপনার পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এখন এখানে যেমন একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা দেখি 80-এর দশকে এসে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ধাপ শুরু হয়েছে। ঠিক আছে। তার মানে কি এখানে প্রিভিয়াসে এগ্রিকালচারাল যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশনটা যাত্রা শুরু হয়েছে, এবং এখন আমরা সার্ভিস সেক্টরে মোর দেন 50% কন্ট্রিবিউশন দেখি জিডিপির ক্ষেত্রে। এখন এই জায়গাতেই আপনি কতটুকু স্টেবিলিটিটা অর্জন করতে পারবেন, সেটা নির্ভর করছে আপনার এগ্রিকালচার রিভলিউশনের উপরে, সেটা নির্ভর করছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশনের উপরে। সো এখানে সেই ধরনের ট্রানজিশনের কথা বলা হচ্ছে। তার মানে প্রত্যেকটা ইকোনমি যেমন ট্র্যাডিশনাল সোসাইটি থেকে আপনি প্রিকন্ডিশন অফ টেক অফে যাবেন, যেটা অ্যাকর্ডিং টু রস্টস ছিল, ডেফিনেটলি সেখানে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রির মধ্যে যেতে হয়েছে। সো এটা ওয়ান কাইন্ড অফ ট্রানজিশন। ঠিক আছে। এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিতে যদি একটা দেশ ইকোনমি রূপান্তর ঘটে, সেটাকে আমরা ট্রানজিশন হিসেবে বলবো। ট্রানজিশন ফ্রম প্ল্যানিং টু মার্কেট। ওকে। প্ল্যানিং টু মার্কেট বলতে এখানে যেটা বোঝাচ্ছে, দেখেন আমরা কিন্তু পড়েছি, যেটা আপনারা জেনে থাকেন, ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং, এবং ফ্রম দ্য ইন্টারসেকশন পয়েন্ট অ্যাকর্ডিং টু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইউ গট an equilibrium point,
যেটাকে আমরা ই দ্বারা ডিফাইন করি। এখন এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে এই যে আমরা চিত্রায়িত করছি একজন কনজিউমারের ডিমান্ড, একজন প্রডিউসারের সাপ্লাই, এটা কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি সাপেক্ষে। ফ্রি মার্কেট ইকোনমি মানে যেখানে আপনার কোনো হস্তক্ষেপ নেই, ওকে, যেখানে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই, দিস ইজ কল ফ্রি মার্কেট ইকোনমি। এখন এটা তো সব ইকোনমির ক্ষেত্রে হচ্ছে না। যেমন আমরা যদি সোভিয়েত ইউনিয়নের কথা বলি, একটু আগে বলছিলাম সোভিয়েত ইউনিয়ন অনেক বছর ধরে কমিউনিজমের মধ্যে দিয়ে গেছে। কমিউনিজম মানে কি? কমিউনিজম মানে হচ্ছে সেখানে আহ, আহ, সরকার বা স্টেটের পুরোপুরি হস্তক্ষেপ। সোশ্যালিজম মানে কি? সোশ্যালিজম মানে হচ্ছে সেখানে সরকার ডিস্ট্রিবিউট করবে একজন লেবার কতটুকু ওয়েস্ট পাচ্ছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কে কতটুকু গ্রহণ করবে, ঠিক আছে, এই ধরনের বিষয়। আবার জাপানের কথা যখন বলা হয়েছিল, গত ক্লাসে আমি বলেছিলাম জাপান একটা সময় গিয়ে ল্যান্ড রিফর্ম করেছে। সেখানে কিভাবে ল্যান্ড রিফর্ম করেছে, তার অ্যাবসেন্টলি ল্যান্ডলর্ড থেকে জমি কিনে এনে জমিগুলোকে ল্যান্ডলেস যে ফার্মাররা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করেছে। তার মানে কি এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ডিস্ট্রিবিউশন বলেন, ইনকামের ডিস্ট্রিবিউশন বলেন, বা ওয়েলথের ডিস্ট্রিবিউশন বলেন, এগুলো স্টেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তার মানে প্ল্যানিং পুরোটাই হচ্ছে স্টেটের আন্ডারে। তার মানে কি এখানে দুইটা দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি হুইচ ইজ দ্য এক্সট্রিম ওয়ান, অ্যান্ড প্ল্যান্ড ইকোনমি হুইচ ইজ দ্য এক্সট্রিম ওয়ান। এখন এখানে আমরা অনেকগুলো মার্কেটের প্যাটার্ন কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। দেখেন, কমিউনিজমের কথা বলেছি, সোশ্যালিজমের কথা বলেছি, ক্যাপিটালিজমের কথা বলেছি, ফ্রি মার্কেট ইকোনমির কথা বলেছি, প্ল্যানিং এর কথা বলেছি। এখন একটা ইকোনমি যখন প্ল্যানিং থেকে মার্কেটের সিস্টেমের মধ্য দিয়ে যাবে, সে কিন্তু ট্রানজিশনের মধ্য দিয়ে পড়ে যাচ্ছে। আবার কোন ইকোনমি যদি মার্কেট থাকে, সে যদি প্ল্যানিং এর মধ্য দিয়ে যায়, মানে একেবারে ফ্রি মার্কেট ইকোনমি ছিল, যদিও 100% ফ্রি তো কোনো ইকোনমি এখন বর্তমানে নেই। আপনি যদি আহ হংকং, তাইওয়ান অথবা সাউথ কোরিয়া, ইউএস এর কথা বলেন, এরাও কিন্তু 100% ফ্রি মার্কেট ইকোনমি না। তার মানে কি এখানেও সরকারের অনেক অনেক বিষয়গুলোতে হস্তক্ষেপ আছে। এখন এই জায়গাগুলো থেকে যখন বলা হয় প্ল্যানিং টু মার্কেট or মার্কেট টু প্ল্যানিং, সেখানেও কিন্তু আমি তাকে ট্রানজিশন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। যেমন আমরা দেখেছিলাম সোভিয়েত ইউনিয়ন অনেক বছর ধরে কমিউনিজম আছে, এখন সে তাকে নিজেকে ডিফাইন করছে অ্যাজ এ ক্যাপিটালিস্ট ইকোনমি। ওকে, তার মানে কি সে কিন্তু অলরেডি 90-এর দশকের পরে বা 1990 পরে, যখন স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছে, তখন অ্যানাউন্স করেছে, ঠিক আছে, ওকে ফাইন, সে নিজেকে এখন ক্যাপিটালিস্ট ইকোনমি হিসেবে দেখতে চায়, সে ওয়ার্ল্ডে পুরোপুরি ভাবে পার্টিসিপেট করতে চায়। সো এইভাবে তার মুভমেন্ট গুলো হয়েছে। তো ট্রানজিশন ফ্রম প্ল্যানিং টু মার্কেটও আমরা বলতে পারি, অথবা ট্রানজিশন ফ্রম মার্কেট টু প্ল্যানিংও আমরা এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ট্রানজিশন ফ্রম পাবলিক টু প্রাইভেট ওনারশিপ অফ প্রোডাক্টিভ অ্যাসেট। এই বিষয়টার কথা একটু আগে আমি উল্লেখ করেছি। এখানে দেখেন বলা হয়েছে ওনারশিপ অফ প্রোডাক্টিভ অ্যাসেট। তার মানে কি এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা বলা হচ্ছে। উই নো দা ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউরশিপ। তাহলে এই ধরনের ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো আহ, কে পাচ্ছে, ঠিক আছে, সেটার উপর নির্ভর করবে। যেমন এখানে একটু আমি আরেকটা বিষয় ধরিয়ে দিই। আপনাদের একটা বই রেফার করেছিলাম, অমর্ত্য সেনের বই, এবং সেখানে আপনারা দেখেছিলেন মোড অফ প্রোডাকশন নিয়ে। আমি কথা বলেছিলাম মোড অফ প্রোডাকশন। মোড অফ প্রোডাকশন কাকে বলে? মোড অফ প্রোডাকশন হচ্ছে দুইটা বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সেকেন্ড ওয়ান হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফ্যাক্টরস। ওকে, সো এই দুইটা বিষয়, তার মানে কি উৎপাদন কাজে কি কি উপকরণ নিয়োজিত আছে এবং সেই উপকরণগুলোর মধ্যে সম্পর্ক কেমন, এই দুইটা বিষয়ের মাধ্যমে নির্ভর করবে একটা ইকোনমি সে কি সমাজতান্ত্রিক দেশ হবে, একটা ইকোনমি নাকি সে পুঁজিবাদী দেশ হবে, ঠিক আছে, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে। যেমন ধরেন, আহ যখন ক্যাপিটালের সাথে বা পুঁজির সাথে শ্রমিকের বিরূপ সম্পর্ক বা শোষণের সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আমরা আইডেন্টিফাই করি পুঁজিবাদী ধরন হিসেবে। এটা মার্কস করেছেন। যদিও যেই সকল ইকোনমি পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাসী, যেমন ইউএস এর কথা যদি বলতে হয়, ইউএস ইকোনমি কখনোই স্বীকার করে না যে তারা লেবারদেরকে শোষণ করছে। তাদেরও একটা যুক্তি আছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মার্ক্সীয় অর্থনীতির মতে কোনটা বলা হয়, মার্ক্সীয় অর্থনীতির মতে যখন ক্যাপিটাল এবং পুঁজির, ক্যাপিটাল বা পুঁজি এবং লেবার বা শ্রম, এই দুইটা ফ্যাক্টরের মধ্যে শোষণের সম্পর্ক থাকে, সেটাকে আমরা
ক্যাপিটালিজম বলছি। তার মানে কি এখানে দেখেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন কার হাতে আছে? ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মালিকানা কি প্রাইভেটের হাতে, না ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মালিকানা পাবলিকের হাতে? এর উপর নির্ভর করে সেই দেশের অর্থনীতির প্যাটার্নটা কি হবে, সেই দেশের সামাজিক প্রেক্ষাপটটা কিরকম হবে। ঠিক আছে, যেমন আমি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা দেখেছি করোনার সময় এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে, ব্যাপকভাবে কথা বলা হয়েছে বা ব্যাপকভাবে গবেষণা হয়েছে। সেটা হচ্ছে হেলথ সেক্টর বিভিন্ন ইকোনমিক ক্ষেত্রে কেমন হওয়া উচিত, সেটার কি সরকারের হাতে নিয়োজিত হওয়া উচিত নাকি সেটা প্রাইভেট ওরিয়েন্টেড হওয়া উচিত? কারণ সরকারের খাতে যখন নিয়োজিত হবে সেখানেও কিছু সুবিধা অসুবিধা আছে, আবার প্রাইভেট ওরিয়েন্টেড হয়ে গেলেও সেখানে সুযোগ সুবিধা দুটেই অসুবিধা সবই আছে। ঠিক আছে, তার মানে কি এখানে বিভিন্ন সেক্টর কার হাতে যাবে, সেটা কি পাবলিক বা জনগণের হাতে যাবে, না স্টেটের হাতে সেটা নিয়োজিত থাকবে, নাকি সেটা প্রাইভেট ওরিয়েন্টেড মেকানিজমের মধ্যে যাবে? সো এই বিষয়গুলো কিন্তু ট্রানজিশনের প্রেক্ষাপটের মধ্যে থাকে। যেমন একটু বলি এখানে উদাহরণ হিসেবে, যেমন চায়নার কথা আমরা যদি বলি, চায়নাতে কিন্তু বিশেষ করে 50-এর দশকের পরে যখন রাশিয়ার সাথে তার অবস্থানের আহ ব্যাপক অবনতি হচ্ছিল, এরপরে চায়না কিন্তু একটু দ্বিধান্বিত হয়ে যায়। কারণ হচ্ছে চায়নাতে বিশেষ করে একটা সময় গিয়েছে যেটাকে আমরা গ্রেট লিপ ফরওয়ার্ড বলি। গ্রেট লিপ ফরওয়ার্ড মানে হচ্ছে আহ, আর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে চায়না এক ধরনের বিরূপ সম্পর্ক তৈরি হয়েছে, এবং সোভিয়েত ইউনিয়ন তখন চায়না থেকে যে এই ধরনের সুযোগ সুবিধা দিত সেগুলো উল্টো করে নিয়ে যাচ্ছিল, বিশেষ করে টেকনোলজিক্যাল পার্ট গুলোতে। এখন প্রসঙ্গ আসে, যখন এই ধরনের অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে চায়না, তখন একটা সময় গিয়ে চায়নাতে ইন্ডাস্ট্রি গুলো পাবলিক ওরিয়েন্টেড ছিল, সেখান থেকে তারা 5 বছর পরে গিয়ে দেখা যায় প্রাইভেট ওরিয়েন্টেড করে ফেলে। আবার সেটা যখন দেখা যায় 10 বছর বা 20 বছর পরে সেখানে প্রফিট আর্ন করতে পারছে না, তখন আবার সেটাকে পাবলিকে নিয়ে যায়। ঠিক আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে পাট শিল্পের ক্ষেত্রে আমরা এটা এরকম দেখি, একটা সময় গিয়ে সেটা পাবলিক ওরিয়েন্টেড থাকে, সেটাকে আবার প্রাইভেট ওরিয়েন্টেড মেকানিজমের মধ্যে নেওয়া হয়, আবার যখন দেখা যায় সেটা বছর পর বছর লসের মধ্য দিয়ে যাচ্ছে, সেটাকে আবার পাবলিকে করা হচ্ছে। তো এই ধরনের ট্রানজিশনকেও আমরা এখানে উল্লেখ করতে পারি। সো ট্রানজিশন ফ্রম পাবলিক টু প্রাইভেট আর প্রাইভেট টু পাবলিক ফর দ্য ওনারশিপ অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সেটাকে আমি এখানে আনতে পারি অ্যাজ এ পয়েন্ট হিসেবে। ওকে, তার পরবর্তী যে অংশটা আছে বা যে পয়েন্টটা আছে, সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রানজিশন ফ্রম ওয়ান পার্টি টু মাল্টি পার্টি সিস্টেম। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ হচ্ছে এখানে দেখেন সামাজিক প্রেক্ষাপটের সাথে অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে আসা হয়েছে। ওকে, কারণ আপনি দেখেন একটা ইকোনমির ক্ষেত্রে কোনটা ভালো হবে? ঠিক আছে, সেখানে কি মাল্টি পার্টি সিস্টেম ভালো হবে না ওয়ান পার্টি সিস্টেম ভালো হবে? এটা খুব বড় একটা ডিবেটেড বিষয়। কারণ আপনার ডেফিনেটলি বলবেন গণতান্ত্রিক যুগে ডেফিনেটলি মাল্টি পার্টি সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা যখন কিউবার দেখি, যখন আমরা ফিদেল কাস্ট্রোর কথা বলি, ফিদেল কাস্ট্রো কিন্তু অনেক, সেখানেও আমরা সোশ্যালিজম দেখছি, সেখানে কিন্তু ক্যাপিটালিজম না। ফিদেল কাস্ট্রোর ইকোনমিক প্যাটার্ন বলতে আমরা সেখানে সমাজতান্ত্রিক দেশ হিসেবে দেখি। ফিদেল কাস্ট্রো অনেক বছর ধরে একনায়কতান্ত্রিক যেই সমাজ কাঠামো, যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করেছে, এখনো সেখানে সেটা আছে। এখন প্রসঙ্গ হচ্ছে তাহলে কোনটা বেটার হবে, ওয়ান পার্টি সিস্টেম পলিটিক্যাল সিস্টেম নাকি মাল্টি পার্টি পলিটিক্যাল সিস্টেম? ঠিক আছে, তো এই জায়গা থেকে এক ধরনের কোশ্চেন চলে আসে। ওকে, তো এখানে আবার এক ধরনের কোশ্চেন আসে, যেমন আপনারাও হয়তো এখানে বলতে পারেন যে ওকে ফাইন, গণতন্ত্র গণতন্ত্র তো যে কোনো ইকোনমির জন্যই ভালো। ঠিক আছে, সেই জায়গা দিয়ে দেখবেন গণতন্ত্রের কিন্তু অনেকগুলো অসুবিধা আছে। অসুবিধা কি, যখন আপনি একটা ডিসিশন দিতে যাবেন, যে ডিসিশনটা ইকোনমির জন্য হয়তো ভালো, সেই ডিসিশনটা আপনার নিতে গেলে আপনার 6 মাস নিতে হয়, 6 মাস ধরে অপেক্ষা করতে হয়, স্টেপ বাই স্টেপ সেটা যেতে হয়। বাট এটার জন্য আপনার এক ধরনের আহ আহ আহ, দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, যেটাকে আমরা ল্যাগ পিরিয়ড বলে থাকি। সো ল্যাগ পিরিয়ড অনেক ক্ষেত্রেই যেই ধরনের পলিসি নেওয়া হচ্ছে সেই পলিসির এফেক্টিভনেসটাকে দুর্বল করে ফেলে। ওকে, সো এখানে সেই প্রসঙ্গটা চলে আসে। তার মানে একটা ইকোনমি ওয়ান পার্টি সিস্টেম থেকে মাল্টি পার্টি সিস্টেমে যেতে পারে, আবার মাল্টি পার্টি সিস্টেম থেকে ওয়ান পার্টি সিস্টেমেও সে পরিণত হতে পারে, সেটাকে আমরা ট্রানজিশন হিসেবে আইডেন্টিফাই করব।
লাস্ট ওয়ান, যেটাকে আমরা অ্যাজ এ ডেফিনেশন হিসেবে নিব ট্রানজিশনে, সেটা হচ্ছে সোশ্যালিজম টু ক্যাপিটালিজম। একটু আগে কথা বলছিলাম, তার মানে কি যে কোনো ইকোনমি সোশ্যালিজম থেকে ক্যাপিটালিজম যেতে পারে, যে কোনো ইকোনমি ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমে আসতে পারে। সো এখানে সেই ধরনের পরিবর্তনটা পাবো আমরা। বাট এখানে কোয়াইট একটা ইন্টারেস্টিং এর বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যদিও সেটা তীব্রভাবে বলা নেই, বাট তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে এখানে একটা কোশ্চেন থ্রো করা যায়, সেটা হচ্ছে কার্ল মার্কস আহ, যখন সে ট্রানজিশনের যে স্টেপ বাই স্টেপের কথা বলে, ডেফিনেটলি আমরা জানি সে ট্র্যাডিশনাল স্টেজের কথা বলছে, সে স্লেভ ইকোনমির কথা বলেছে, এরপরে গিয়ে সে ফিউডালিজম, ক্যাপিটালিজম আর সোশ্যালিজমের কথা বলেছে। ওকে, তার মানে অ্যাকর্ডিং টু কার্ল মার্কস আমরা যেটা দেখি, সোশ্যালিজম ইজ দ্য লাস্ট স্টেজ ফর এন ইকোনমি। ওকে, এখন এখানে একটা কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে তাহলে সোশ্যালিজমের পরে কি আর কিছু নেই? সোশ্যালিজম কি বিপ্লব হবে না? কারণ কার্ল বলেন বা লেনিন বলেন বা অ্যাঞ্জেল বলেন, যারা হচ্ছে সোশ্যালিজমের একসেপ্টেন্সের কথা বলেন, তারা কিন্তু বলছে ক্যাপিটালিজমের যখন বিপ্লব হচ্ছে বা রিভলিউশন হচ্ছে, তখনই সেটা সোশ্যালিজমের টার্ন নিচ্ছে। ওকে, যেমন সেটা কিউবার ক্ষেত্রে আমরা বলতে পারি। কিউবাতে অনেক বছর ধরে আহ আহ আহ, শোষণ হয়েছে, সেটা ইউরোপিয়ান কান্ট্রি দ্বারা হচ্ছে, সেটা ইউএস এর ইকোনমি দ্বারা হচ্ছে, বা বিভিন্ন ভাবেই হচ্ছে। তো সেই জায়গা থেকে সোশ্যালিজম একটা বিপ্লবের মধ্য দিয়ে গিয়েছে, বিপ্লবের পরে তারা সেখানে সোশ্যালিজম প্যাটার্ন আজকে যেটা দেখি সেই প্যাটার্নে এসেছে। এখন এটা কি লাস্ট স্টেজ কিনা, এই ধরনের একটা কোশ্চেন চলে আসে। বাট এখানে একটা কথা বলে রাখি, কার্ল মার্কস কিন্তু বলছে যে ওকে ফাইন, ক্যাপিটালিজমের বিপ্লব ঘটবে, বিপ্লবের পরে সেখানে সোশ্যালিজম হবে। কিন্তু এর মানে কিন্তু সে বলেনি যে সোশ্যালিজম উইল বি দ্য লাস্ট স্টেজ। তার মানে সোশ্যালিজমের পরিবর্তন হতে পারে। যেমন কোন ইকোনমি যদি মনে করে ওকে ফাইন, সোশ্যালিজমে সে অ্যাচিভ করতে পারছে না, তখন কিন্তু সে ক্যাপিটালিজমে চলে যেতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা দুইটা জার্মানি দেখি। একটা হচ্ছে পূর্ব জার্মানি আর একটা হচ্ছে পশ্চিম জার্মানি। এখন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির বিশ্লেষণ যদি করি, একটা জার্মানি হচ্ছে ক্যাপিটালিজম ফরম্যাটে চলে যায়, বিকজ একটা জার্মানি ইউএস এর আন্ডারে চলে যায় এবং সে ক্যাপিটালিস্ট ফরম্যাটে চলে যাচ্ছে। আরেকটা জার্মানি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে চলে যাচ্ছে এবং সেই সোশ্যালিজম প্যাটার্নে চলে যাচ্ছে। কিন্তু এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে সোশ্যালিজমের আন্ডারে যে জার্মানি চলে গিয়েছিল, সেই জার্মানি একটা সময় বিপ্লব করেছে। বিপ্লবের মাধ্যমে তার ইকোনমি পরিবর্তন দেখতে চেয়েছে। কেন দেখতে চেয়েছে? কারণ যেই অংশে ক্যাপিটালিজমে ছিল, সেই অংশের মানুষজন আরো বেশি উন্নত বা লিভিং স্ট্যান্ডার্ড হাই হয়ে যাচ্ছে, যেখানে সোশ্যালিজম প্যাটার্ন হাই হচ্ছে না। সো ফর দ্যাট রিজন তার একটা সময় গিয়ে বিপ্লব করেছে। তো এখানে এটাই বলা যায়, বা উদাহরণস্বরূপ কান্ট্রি এক্সপিরিয়েন্সে আমরা যদি দেখি, তাহলে এটা বলা যায় না যে সোশ্যালিজম উইল বি দ্য লাস্ট স্টেজ ফর এন ইকোনমি। ওকে, সো সোশ্যালিজমের পরবর্তীতে পরিবর্তন হতে পারে, যেটা আমরা সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে দেখছি। সোভিয়েত ইউনিয়ন এখন নিজেদেরকে ক্যাপিটালিস্ট ইকোনমি হিসেবে অ্যানাউন্স করে বা এক্সপ্রেস করে। ওকে, সো সেটাও আমরা বলতে পারি। সো ট্রানজিশন ফ্রম এনি ইকোনমিক সিস্টেম টু অ্যানাদার ওয়ান, সেটাকেও আমরা ট্রানজিশনের ডেফিনেশন হিসেবে রাখতে পারি। ওকে, সো এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে? আমরা ডেফিনেশন নিয়ে যে কথাগুলো বললাম, সেখানে কি কারো কোশ্চেন আছে বা কারো দ্বিমত আছে? জি না ম্যাম। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই অংশ থেকে আর বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে এই অংশটাই হচ্ছে বেসিক। যদিও এই অংশে আরো কিছু পয়েন্ট আছে। এখন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনাদের জন্য আমি রেখে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ওকে ফাইন, আপনি রাশিয়ার ইকোনমি সম্পর্কে আরেকটু বেশি জানতে চান, আপনি চায়না ইকোনমি নিয়ে আরেকটু বেশি জানতে চান, তাহলে এই প্রশ্নগুলো বা এই অংশগুলো পড়তে পারেন। আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার একটা পয়েন্ট আছে, বা এই 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 পয়েন্টগুলো হচ্ছে এই যে এই বইতে যে আর্টিকেল গুলো আছে, সেই আর্টিকেল গুলোর আমরা বলতে পারি সারসংক্ষেপ বা অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টই সংক্ষিপ্ত ভাবে এখানে বলা হচ্ছে। যেমন ওয়াজ দ্য গ্রাজুয়াল অ্যাপ্রোচ নট পসিবল ইন দ্য ইউএসএসআর। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নে কি গ্রাজুয়াল অ্যাপ্রোচ একসেপ্টেড ছিল কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। দেন আমরা এখানে আরেকটা বিষয় পেয়ে যাই, সেটা হচ্ছে ডিড ভিয়েতনাম ফলো দা বিগ ব্যাং অ্যাপ্রোচ। ভিয়েতনাম কি বিগ ব্যাং অ্যাপ্রোচ ফলো করছে কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে পাওয়া যায়। এর সাথে সাথে আমরা পাচ্ছি
হ্যাজ চায়না রিচ দ্য লুইস টার্নিং পয়েন্ট, যে প্রসঙ্গটা আপনাদেরকে আমি আগেও বলেছি বিভিন্ন সময় লুইস মডেল পড়ানোর সময়, যে সেখানে লুইস টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলা হয় না, বাট অনেক ইকোনমিস্টরা বিভিন্ন ইকোনমিক ট্রানজিশনকে ব্যাখ্যা করতে গিয়ে লুইস টার্নিং পয়েন্টের কথা বলে। তার মানে কি ইকোনমিতে আর আহ, লুইস যে ওয়েজ রেটটার কথা বলে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা সেক্টর বা মডার্ন সেক্টর, যে ওয়েজ রেটে লেবারদেরকে হায়ার করবে, সেই ওয়েজ রেট কখন বাড়াতে হবে সেটাকে আমরা বলছি লুইস টার্নিং পয়েন্ট। ওকে, এখন এই লুইস টার্নিং পয়েন্ট দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে যে আসলে চায়না কি তার ভেতরে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইকোনমির ভিতরে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটা হচ্ছে কিনা। আমরা কিন্তু সবাই জানি চায়না ওয়ার্ল্ড মার্কেট দখল করছে, বাট চায়নাতে প্রপার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেফিনেশন যেটা আমরা বলি, সেই ডেফিনেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করা হচ্ছে থ্রু দ্য লুইস টার্নিং পয়েন্ট। সো ফর দ্যাট রিজন এই আর্টিকেলটা আপনাদের জন্য উপকার আসতে পারে। Was China reached the Lewis turning point? ওকে, এবং এর পরবর্তীতে যেটা আছে, ইজ প্রোডাক্টিভিটি গ্রোথ স্লোয়িং ডাউন ইন চায়না, চায়নাতে কি প্রোডাক্টিভিটি গ্রোথ স্লো হয়ে যাচ্ছে কিনা। কারণ দেখেন, আমি একটু এখানে বলে রাখি, আমরা যখন ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলি তখন আমরা ডেফিনেটলি কম্পারেটিভ অ্যানালাইসিসকে নিয়ে আসি। there is difference between static analysis and comparative analysis. Static analysis হচ্ছে আপনি যদি সময়ের সাথে সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করেন, দিস ইজ কল্ড স্ট্যাটিক অ্যানালাইসিস। বাট আপনাকে যখন বিভিন্ন ইকোনমির মধ্য দিয়ে তুলনামূলক আলোচনা করতে হবে সময়ের সাথে সাথে, সেটাকে আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস বলতে পারি। তার মানে কি দেখেন, এখানে যে বিষয়টা বলা হয় ইজ প্রোডাক্টিভিটি গ্রোথ স্লোয়িং ডাউন ইন চায়না, তবে চায়না তার যে প্রোডাক্টিভিটি এত বছর ধরে ধরে রেখেছে, সেই প্রোডাক্টিভিটি কি সামনে 10 বছর ধরে রাখতে পারবে কিনা। আপনারা যদি বিভিন্ন ইকোনমি নিয়ে বা বর্তমান প্রেক্ষাপটে কোন ইকোনমি শক্তিশালী হবে এই বিষয় নিয়ে ভিডিওগুলো দেখেন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গবেষণা হয়, আলোচনা হয়, সেগুলো যদি পর্যবেক্ষণ করেন, দেখবেন এই দুটো বিষয় কিন্তু চলে আসে। তার মানে কি আগামী 10 বছর ইউএসএ না চায়না কে বিশ্ববাজার দখল করবে বা কে পরাশক্তি হিসেবে চলে আসবে। এখন এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে চায়না যদি তার প্রোডাক্টিভিটি গ্রোথ ধরে রাখতে না পারে, তাহলে চায়না তার অবস্থানকে পরিবর্তন করতেও পারবে না, বা বিশ্ববাজারে ইউএসএ কে পেছনেও ফেলতে পারবে না। তো এখানে কিন্তু চায়নার এক ধরনের বিষয় থাকে, সেটা হচ্ছে ইনোভেটিভ অ্যাপ্রোচ। যে প্রসঙ্গটা আমি বলি সেটা হচ্ছে উন্নয়ন অর্থনীতির জন্য ইনোভেটিভ অ্যাপ্রোচের কোনো বিকল্প নেই। তবে কি চায়না তার প্রোডাক্টিভিটি আজকে যেই পর্যায়ে নিয়ে এসেছে, সামনে 10 বছর বা 20 বছর মার্কেট গুলোকে দখল করতে হলে ডেফিনেটলি তাকে ইনোভেটিভ অ্যাপ্রোচের মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে, তবে চায়না আজকে যে উৎপাদন করছে সেই উৎপাদন উৎপাদন আরো লো কস্টে, আরো কোয়ালিটি এনশিওর করে সামনের দিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আলোচনা করি, তাহলে এই 10 বছর বা 20 বছর পরে বা আফটার 50 ইয়ার্স চায়না কোন জায়গায় যাবে এই বিষয়টাকে নিয়েও আলোচনা করতে হয়, এবং সেই ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, বিভিন্ন প্রসঙ্গ চলে আসে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে এখানে বিস্তারিত বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। ওকে, এরপরে আসে আর চাইনিজ প্রভিন্স কনভার্জিং টু দ্য সিমিলার ইনকাম লেভেল, তার মানে একই ইনকাম লেভেলে, যেটাকে আমরা মিডল ইনকাম ট্র্যাপ, এখানে মিডল ইনকাম ট্র্যাপের বিষয়টা বলা হচ্ছে। সো একটু আগেও বলছিলাম দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ ট্র্যাপ, পভার্টি ট্র্যাপ, মিডল ইনকাম ট্র্যাপ আর আন্ডার ডেভেলপমেন্ট ট্র্যাপ। সো এখানে এই কথাটা বলা হচ্ছে যে চায়না, যেহেতু আমরা জানি চায়না চায়না হচ্ছে অ্যারাউন্ড 12,000 পার ক্যাপিটা ইনকাম, সেটা বহু বছর ধরে আছে, এবং আফটার দ্যাট পয়েন্ট বেশি দূর কিন্তু না। তার মানে $100 সে ক্রস করতে পারলেই সে হাই ইনকাম কান্ট্রিজে চলে যাবে। তাহলে এত বছর ধরেও চায়না কেন তার অবস্থানকে পরিবর্তন করতে পারছে না। ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য ল্যাকিংস বিহাইন্ড, অর হোয়াট আর দ্য লিমিটেশনস বিহাইন্ড দ্যাট পয়েন্ট। ওকে, সো আর চায়নাস প্রভিন্স কনভার্জিং টু দ্য সিমিলার ইনকাম লেভেলস, তার মানে চায়না কি একই ইনকাম লেভেলের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিনা, যেটাকে আমরা বলবো মিডল ইনকাম ট্র্যাপ। কারণ আমরা জানি 4,000 থেকে 12,000 হিউজ রেঞ্জ। ওকে, এবং ডেফিনেটলি 1,000 থেকে 4,000 যেটাকে আমরা বলছি লো মিডল ইনকাম কান্ট্রিজ, এবং 4,000 থেকে 12,000 8,000-এর ডিফারেন্স যেটাকে আমরা বলছি আপার মিডল ইনকাম কান্ট্রিজ। এখন এই আপার মিডল ইনকাম কান্ট্রিজ চায়না অনেক বছর ধরে অবস্থান করছে,
তাহলে কেন সে তার অবস্থানকে পরিবর্তন করতে পারছে না বিশ্ববাজারে এত মার্কেট দখল করার পরেও? সো এই কোশ্চেন গুলো চলে আসে। ওকে, সো সেই প্রশ্নগুলো দিতে গিয়ে দেখা যায় যে চায়নার ইকোনমিতে অনেকগুলো লিমিটেশনস এর কথা বলা হয়। লিমিটেশনস কি ধরনের? যেমন চায়নাতে একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে লেবার কিন্তু সহজে এক জায়গা থেকে এক জায়গায় সুইচ করতে পারবে না। যেমন ধরেন বাংলাদেশে যেমন কেউ যদি ধরেন দক্ষিণবঙ্গ থেকে ঢাকার মধ্যে চাকরি করতে যেতে চায়, বা একটা জবের জন্য আসছে, বা একটা বাজার তৈরি করার জন্য আসছে, সে কিন্তু ইজিলি চলে আসতে পারে। কিন্তু চায়নাতে এমনটা না। চায়নাতে তার যে নিজস্ব একটা অবস্থান বা এলাকা, সেই এলাকা থেকে অন্য এলাকায় যেতে হলে সরকারের অনুমোদন লাগবে। তার মানে কি লেবার মাইগ্রেশন সেখানে ইজিলি হচ্ছে না। ঠিক আছে, একজন লেবার সে যদি অন্য অঞ্চলে গিয়ে চাকরি করতে যাচ্ছে, তার লেবার মাইগ্রেশনের জন্য অনুমতি লাগবে। সো ফর দ্যাট লেবার লেবার মুভমেন্ট কিন্তু ইকোনমিক প্যাটার্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে ইজিলি তার ইনকাম লেভেলের জন্য সোর্স তৈরি করতে পারছে কিনা। সো এই জায়গায় একটা লিমিটেশনস আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ লিমিটেশনস আছে। যেমন হচ্ছে চায়নাতে ওয়ান কাইন্ড অফ বাবল তৈরি হচ্ছে এখন। ওকে, কেমন? সেটা হচ্ছে আমরা যেমন দেখেছি 1929-এর গ্রেট ডিপ্রেশন, বা 1998-এর এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিস, বা 2007-8-এর যে ক্রাইসিস দেখেছি, সেই প্রত্যেকটা ক্রাইসিসের পিছনে একটা বাবল ছিল। ঠিক আছে, যেটাকে আমরা বাবল ব্রাস্ট বলি। সো এই বাবল ব্রাস্ট কিন্তু চায়নাতে এখন হচ্ছে, মানে বিশেষ করে বাবল হচ্ছে। সো এটা ধারণা করা হয় সামনের দিকে একটা ব্রাস্ট হতে পারে। কি ধরনের? সেটা হচ্ছে চায়নাতে এখন বিশেষ করে অনেক মানুষের হাতে অনেক ইনকাম চলে আসছে। তো এটাদের কি হচ্ছে, এটা দ্বারা অনেকগুলো হাউজিং ফ্ল্যাট কেনা হচ্ছে, যে ফ্ল্যাট গুলো পড়ে আছে। মানে কোনো ইনকাম সোর্স বা কোনো ধরনের প্রোডাক্টিভিটি খাতে কিন্তু যাচ্ছে না। যেমন একটু ইন্টারেস্টিং এক্ষেত্রে বলে থাকে, যেহেতু প্রোডাক্টিভ খাতের বিষয়টা চলে আসছে। যেমন শ্রীলঙ্কা কিছুদিন আগে এক ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে শ্রীলঙ্কাতে যে ধরনের ইনভেস্টমেন্ট করা হয়েছে প্রত্যেকটাই ছিল আনপ্রোডাক্টিভ খাত। ঠিক আছে, সেক্টর। যেমন ধর একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, তো এখানে তো কিন্তু অনেক লেবার এঙ্গেজ, মানে পরবর্তীতে এটা কোনো উৎপাদন ক্ষমতা নেই। ঠিক আছে। So, এই ধরনের উৎপাদনে যখন অনেক বড় বিনিয়োগ হচ্ছে, সেই বিনিয়োগ কিন্তু ফলপ্রসূভাবে তার ইকোনমিকে নিয়ে যাবে না। কারণ এই বিনিয়োগগুলোর জন্য তো তাকে ঋণ বহন করতে হবে, তাকে সুদ দিতে হবে। ঠিক আছে। সো প্রত্যেকটি ইকোনমিতে এরকম কিছু ল্যাগিং পয়েন্ট থাকে। সো চায়নার ইকোনমির ক্ষেত্রে বলা হয় যে কিছু নির্দিষ্ট পিপলসদের হাতে অনেক বেশি ইনকাম চলে যাচ্ছে, এবং ফর দ্যাট রিজন এক ধরনের হাউজিং বাবল তৈরি হচ্ছে। তবে অনেক হাউস ক্রয় করা হচ্ছে, ফর দ্যাট রিজন একটা বাবল তৈরি হচ্ছে। সো এটা যে কোনো সময় ইকোনমিতে একটা ধস নিয়ে আসতে পারে। সো এরকম ধরনের কিছু ক্রাইসিস মোমেন্ট বা কিছু লিমিটেশনস আছে, যেই কারণে বলা হয় যে চায়না আদৌ কি মিডল ইনকাম ট্যাব থেকে হায়ার ইনকাম কান্ট্রিজে পরিণত হবে কিনা, এই ধরনের একটা কোশ্চেন করা হয়। ঠিক আছে। সো এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হচ্ছে। সো এগুলো আপনারা একটু পড়ে দেখতে পারেন এই অংশগুলো থেকে। বাট এটা আমি পরীক্ষার জন্য দিব না, পরীক্ষার জন্য আসতে পারে শুধুমাত্র আমরা যেটা বলছি হোয়াট আর দ্য টাইপস অফ ট্রানজিশন আর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রানজিশন, সেই অংশটাই মূলত আমাদের আলোচনার বিষয়। কারণ এটাই হচ্ছে ফোকাস। ওকে, যেহেতু বেসিকের কথা বলা হচ্ছে। ওকে, সো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন আমি যা বলছি? জি ম্যাডাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে আমরা ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে। চ্যাপ্টার 4-এ আমরা যাই। চ্যাপ্টার 4 হচ্ছে আমরা অলরেডি চ্যাপ্টার 1, 2, 3 এবং 5, 6 এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। চ্যাপ্টার 4-এ গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন ফেইলিউর। ওকে, কোঅর্ডিনেশন ফেলিউর। সো হোয়াট ডু ইউ মিন বাই দ্য কোঅর্ডিনেশন ফেলিউর? কোঅর্ডিনেশন ফেলিউর বলতে আমরা কি বুঝবো? ওকে, ওকে। সো এখানে দেখেন চ্যাপ্টার 5-এর যে চ্যাপ্টার টাইটেল, সেই টাইটেলে বলা হচ্ছে কন্টেম্পোরারি মডেলস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট। তার মানে কি, আমরা দেখেন চ্যাপ্টার 3-তে গিয়ে কি আলোচনা করলাম? চ্যাপ্টার 3-তে গিয়ে আলোচনা করলাম হোয়াট আর দ্য থিওরিজ অফ গ্রোথ মডেল। তার কি গ্রোথের একটা একটা দেশের বা একটা অর্থনীতির ইকোনমিক গ্রোথ হওয়ার জন্য বা ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার জন্য কি কি উপায়গুলো আছে। সেটার মধ্যে আমরা ইনোভেশন দেখলাম,
আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখলাম লুইস মডেল থেকে, আমরা হ্যারোডোমার থেকে সেভিং এর কথা দেখলাম, হ্যারোডোমার মডেল থেকে আমরা ক্যাপিটাল এফিসিয়েন্সি দেখলাম। সো এরকম এক একটা মডেল এক একটা ভ্যারিয়েবল কে গুরুত্বপূর্ণ ভাবে ফোকাস করে দেন সেটাকে প্রকাশ করেছে। ঠিক আছে, বাট এই চ্যাপ্টারে এসে বিষয় যেটাকে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট। তারপরে শুধুমাত্র আমাদেরকে উন্নয়ন অর্থনীতি নিয়ে আলোচনা করলে হবে না, আমাকে অনুন্নয়ন কেন হচ্ছে বা অনুন্নয়নের মধ্য দিয়ে কেন একটা ইকোনমি বছরের পর বছর ধরে রয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। ওকে, তো এখানে দেখেন একটা বিষয় এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্টস ক্যান সার্টেনলি deter entrepreneurship when they try to do too much, but they can also deter entrepreneurship when they সরকারের হস্তক্ষেপ কেমন হবে, ঠিক আছে, সেই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা একটা দেশের আহ অর্থনীতির উন্নয়নের জন্য বা সামাজিক প্রেক্ষাপট বলেন বা সার্বিক উন্নয়ন বলেন, সেই উন্নয়নের জন্য সরকারের যেমন ভূমিকা থাকে, ঠিক তেমনি অনুন্নয়নের জন্য কিন্তু ভূমিকা থাকে। ঠিক আছে, কারণ আমরা দেখি অমর্ত্য সেন উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যমের কথা বলেছে, সেটা হচ্ছে ইনস্টিটিউশনস। ওকে, তার মানে কি একটা দেশের উন্নয়নের জন্য ইনস্টিটিউশনস কোয়ালিটি কেমন হবে সেটার উপর নির্ভর করছে আহ তার পরবর্তী ধাপটা বা তার ট্রানজিশন কোন দিকে যাবে। সো এখানে আমরা কিন্তু অনেক বইতে গভর্নমেন্টকেও একটা ইনস্টিটিউশন হিসেবে দেখতে পারি বা বিবেচনা করতে পারি। সো এখানে ট্রাস্টিং ইস্যু থাকে, এখানে গভর্নমেন্টের ইস্যু থাকে, এখানে মিনিস্ট্রির ইস্যু থাকে। ঠিক আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকে এখানে। মিনিস্ট্রি ইস্যু বা মিনিস্ট্রি প্রসঙ্গ যেহেতু আসছে, এখানে একটা উদাহরণ হিসেবে আমি বলি। যেমন একটা আলোচনার বিষয় থাকে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে জাপান কেন এত পরিবর্তন করতে পেরেছে, কিভাবে। কারণ স্বাভাবিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে জাপান যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সো এটা কিন্তু কখনোই মানে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সের সাথে যায় না যে জাপান পরবর্তী 10 বছর বা 20 বছর পরে হাই ম্যাস কনজাম্পশন এরাতে বা উন্নত দেশে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জাপানের এই ট্রানজিশনের পেছনে কারণটা কি ছিল? যদিও আহ তাত্ত্বিকভাবে আমরা ধরে নিতে পারি, যেহেতু রাশিয়া সোশ্যালিজম প্যাটার্নে গিয়েছে, রাশিয়ার সাথে চায়না গিয়েছে, সো এই জায়গাগুলো ইউএস কে এক ধরনের পলিটিক্যাল ইস্যুতে নিয়ে গেছে জাপানকে সাহায্য করতে পরবর্তী সময়, সেটা তো একটা প্রেক্ষাপট থাকেই। বাট তারপর আরো কিছু প্রেক্ষাপট থাকে, তার মধ্যে একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা বলি এমআইটিআই ফর জাপান। তো জাপানে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ট্রেড এবং ইন্ডাস্ট্রি রিলেটেড একটা মিনিস্ট্রি করা হয়েছে। তার মানে কি, যার মাধ্যমে বিশেষ করে জাপানে দেখা গিয়েছে বিশেষ করে 1960-র পর থেকে 30 বছর, 1960, 70, 80, এই 30 বছরে বা 30টা বছরে বা 3 দশক ধরে জাপানে ব্যাপক হারে এক্সপানশন হয়েছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক্সপানশন হয়েছে, ট্রেডের ক্ষেত্রে এক্সপানশন হয়েছে। এবং ফর দ্যাট রিজন জাপানে এই 30টা বছরকে বলা হয় গোল্ডেন সিক্সটিজ। তার মানে সিক্সটিজ 1960s থেকে তার যে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে, সেটাকে এক কথায় বলা হয় গোল্ডেন সিক্সটিজ। এখন এটা শুধুমাত্র সেই যে ইউএস এর সাহায্য করেছে সেটার কারণে হয়নি। তার মানে কি, জাপানের নিজেদের মধ্যেও এক ধরনের পরিবর্তন করতে হয়েছে। তারকে এমন একটা ইন্ডাস্ট্রি গঠন করতে বা ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন গঠন করতে হয়েছে যে ইন্ডাস্ট্রি এক্সপানশনের মধ্য দিয়ে যাবে এবং তার যে এক্সেস প্রোডাকশন বা এক্সেস সাপ্লাই, সেটা এক্সপোর্টের মাধ্যমে যাবে বা ট্রেড ইস্যুতে যাবে। ঠিক আছে, তো সেই কারণে বলা হয় সরকার কি ধরনের পলিসি নিচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিভাবে তার সামনে পলিসি গুলোকে সাজাচ্ছে, মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কমিউনিকেশন কেমন হচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক কিরকম, কোঅপারেটিভ ভূমিকা কিরকম। তো এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। ফর দ্যাট রিজন এখানে বলা যায় যে প্রত্যেকটি ইকোনমিতে যে অনুন্নয়ন রয়েছে, সে অনুন্নয়নের অন্যতম কারণ হচ্ছে কোঅর্ডিনেশন ফেলিওর। আন্ডার ডেভেলপমেন্ট অ্যাজ এ কোঅর্ডিনেশন ফেলিওর। তার মানে আন্ডার ডেভেলপমেন্ট বিভিন্ন ইকোনমিতে আমরা যেটা দেখতে পাই, বিভিন্ন অঞ্চলে থাকে। যেমন সেটা আফ্রিকান রিজনের কথা বলেন বা এশিয়া রিজনের কথা বলেন বা ল্যাটিন আমেরিকার কথা বলেন। ল্যাটিন আমেরিকার মধ্যে একটা কান্ট্রির কথা আমরা সবসময়ই জানি থাকি, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ইমার্জিং ইকোনমি হিসেবে বিদ্যমান, বাট ব্রাজিলেও কিন্তু আমরা দেখেছি আহ অনেক আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? বিকজ
ব্রাজিলে জিডিপি গ্রোথ হচ্ছে অ্যারাউন্ড 10%, বাট সেখানে উন্নয়ন হচ্ছে না। ঠিক আছে, যেটাকে আমরা বলি ইকোনমিক গ্রোথ উইদাউট ইকোনমিক ডেভেলপমেন্ট। ওকে, সো এর পিছনে কারণটা কি? ঠিক আছে, সো এখানে বলা হয় আন্ডার ডেভেলপমেন্ট অ্যাজ এ কোঅর্ডিনেশন ফেলিউর। তার মানে একটা দেশে যখন অনুন্নয়ন থাকবে, তার মূল কারণ ধরা হয় কোঅর্ডিনেশন ফেলিউরকে। ওকে, সো এখানে আমরা সেই কোঅর্ডিনেশন ফেলিউর পাচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য কোঅর্ডিনেশন ফেলিউর? এ সিচুয়েশন ইন হুইচ দ্য ইনএবিলিটি অফ এজেন্টস টু কোঅর্ডিনেট দেয়ার বিহেভিয়ার্স অর চয়েসেস lead to an economic outcome or equilibrium that leaves all agent worse off than in an alternative situation that is also an equilibrium. তার মানে কি, এখানে এজেন্টদের কথা বলা হচ্ছে। হু আর দ্য এজেন্টস? এজেন্ট হচ্ছে আপনার ওই যে একটা মিনিস্ট্রি কিন্তু একটা এজেন্ট হতে পারে, একটা প্রতিষ্ঠান এজেন্ট হতে পারে, গভর্নমেন্ট এজেন্ট হতে পারে। সো একটা দেশের মধ্যে যে কোনো সংস্থায় আপনি এজেন্ট হিসেবে চলে আসতে পারে, সেটা প্রাইভেট হতে পারে, সেটা পাবলিক হতে পারে। তার মানে কি, একটা এজেন্টের মানে একটা এজেন্ট বা একটা ইনস্টিটিউশনস একটা ইকোনমিতে যেই ধরনের ইফিসিয়েন্সি দিবে বা যেই ধরনের ইকুইলিব্রিয়াম অবস্থানের মধ্য দিয়ে যাবে, সেটা যদি যেতে না পারে বা সেটা যদি অন্যান্য সংস্থাগুলোকে আরো ওরসাফ করে দেয়, সেটাকে আমরা কোঅর্ডিনেশন ফেলিওর বলবো। ঠিক আছে, তো এখানে সেই অবস্থানটার কথা বলা হচ্ছে। তার মানে কি, পুরো একটা ইকোনমির যেই আন্ডার ডেভেলপমেন্ট, সেই আন্ডার ডেভেলপমেন্টের কারণ হিসেবে কোঅর্ডিনেশন ফেলিওরের কথা বলা হচ্ছে। সো ফর দ্যাট রিজন, যেন কোঅর্ডিনেশন ফেলিওর না হয় বা অনেক ইকোনমি যদি বিভিন্ন ধরনের ট্র্যাপের মধ্যে পড়ে থাকে, যেমন এখানে মিডল ইনকাম ট্র্যাপের কথা বলা হচ্ছে, এখানে আমরা আন্ডার ডেভেলপমেন্ট ট্র্যাপ পাচ্ছি। ঠিক আছে, সো অনেক ধরনের ট্র্যাপের কথা এখানে বলা হচ্ছে। সো হোয়াট ইজ হোয়াট ডু ইউ মিন বাই দ্য মিডল ইনকাম ট্র্যাপ, বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিডল ইনকাম ট্র্যাপ? So, a condition in which an economy begins development to reach middle income status but is chronically unable to progresses to high income status, যেটা চায়নার ক্ষেত্রে হচ্ছে। সো সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, often related to low capacity of original innovation or for absorption of advanced technology and may be accompanied by high inequality। ঠিক আছে, তার মানে কি, এখানে ওই ইনোভেশনের কথা বলা হচ্ছে, টেকনোলজি অ্যাডাপশনের কথা বলা হচ্ছে, অথবা ইনইকুয়ালিটি যদি রাইজ হয় সেই কথা এখানে বলা হচ্ছে। সো অল অফ দ্য পয়েন্টস আর দ্য কজেস ফর মিডল ইনকাম ট্র্যাপ। ঠিক আছে, তো এখানে এই বিভিন্ন কারণে মিডল ইনকাম ট্র্যাপ হতে পারে। এখন মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হওয়ার জন্য একটা ইকোনমিকে বিগ পুশের মধ্য দিয়ে যেতে হবে। বিগ পুশ কি কাকে বলা হয়? A concentrated economy wide and typically public policy lead effort to initiate or accelerate economic development across a broad spectrum of new industries and skills। ঠিক আছে, যার মাধ্যমে তার অবস্থানকে পরিবর্তন করতে পারবে, সেটাকে আমরা বিগ পুশ হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো এখানে দেখা যায় যে গত ক্লাসে আমি একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে অনেকগুলো ইকুইলিব্রিয়াম থাকতে পারে একটা ইকোনমিতে, অনেকগুলো ইকুইলিব্রিয়ামের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সো সেটা আমরা এখানে দেখতে পারি মাল্টিপল ইকুইলিব্রিয়াম প্রবলেম। এখানে দেখেন একটা ভার্টিক্যাল এক্সিসে দিস ইজ কল্ড দ্য মাল্টিপল ইকুইলিব্রিয়াম। তবে এখানে D1 ও একটা ইকুইলিব্রিয়াম, D2 একটা ইকুইলিব্রিয়াম, D3 ও একটা ইকুইলিব্রিয়াম। দিজ আর অল পয়েন্টস আর কল্ড দ্য মাল্টিপল ইকুইলিব্রিয়াম। ওকে, সো এখানে হরিজন্টাল এক্সিসে যে ভ্যারিয়েবল আছে, দিস ইজ কল্ড দ্য এক্সপেক্টেড ডিসিশন বাই আদার্স এজেন্ট, অ্যান্ড ভার্টিক্যাল এক্সিসে যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রাইভেটলি রেশনাল ডিসিশন। ওকে, এটাকে আমরা দুইটা ভ্যারিয়েবল হিসেবে দেখতে পাচ্ছি। এখানে একটু বলে রাখি, এক্সপেক্টেড ডিসিশন বাই আদার এজেন্ট, তার মানে আমি নর্মালি একটা ডিসিশন তৈরি করে নিতে পারি। যেমন আমি যদি এখানে উদাহরণ হিসেবে শেয়ার মার্কেটের কথা বলি, আমরা কিন্তু ধরে নিই শেয়ার মার্কেটে আমি ইনভেস্টমেন্ট করছি, সো আমার এই শেয়ারের মানটা বোধহয় বাড়বে বাড়বে বা প্রাইসটা বাড়বে। ওকে ফাইন, সো সেটাকে আমার এক্সপেক্টেড, মানে আমি একটা স্মুথ ওয়েতে ধরে ধারণা করছি যে ওকে ফাইন যাবে। কিন্তু একজন মানুষ ইন্ডিভিজুয়াল, সে কিন্তু মনেই করতেই পারে না ওকে ফাইন আগামীকালকে বোধহয় এটার প্রাইসটা ধাপ করে কমে যাবে, আবার আগামীকালকে এটার প্রাইসটা বেড়ে যাবে। তার মানে কি, একজন ইন্ডিভিজুয়ালের এক্সপেকটেশন কিন্তু জিগজ্যাগ লাইনে চলতে পারে।
ওকে। বাট ওভারঅল যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা মোটামুটি ভাবে স্টেবল থাকতে পারে। তার মানে কি এখানে দুই ধরনের এক্সপেকটেশনের আমরা এক ধরনের ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছি, এটাকে আমি শেয়ার মার্কেট হিসেবে বোঝালাম। বাট এখানে দেখেন এক্সপেক্টেড ডিসিশন বাই আদার্স এজেন্ট, তার মানে এখানে একজন ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশনের কথা বলা হচ্ছে। এখানে ইন্ডিভিজুয়াল বাদে বাকি যারা আছে তাদের কথা বলা হচ্ছে। সো এই দুইটার মধ্যে যেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো অনেকগুলো হতে পারে। সো D1, D2, D3, there are so many equilibrium, এখানে আমরা তিনটে ইকুইলিব্রিয়াম দেখতে পাচ্ছি। সো হুইচ উইল বি দা স্টেবল ইকুইলিব্রিয়াম, সেটা খুব আলোচনা, সেটাই সবচেয়ে আলোচনার বিষয়। তার মানে কি D1 কি স্টেবল ইকুইলিব্রিয়াম হবে, নাকি D2 স্টেবল ইকুইলিব্রিয়াম হবে, নাকি D3 স্টেবল ইকুইলিব্রিয়াম হবে? ঠিক আছে, সেটা আলোচনা করতে গিয়ে দেখা যায় যে এখানে D2 উইল বি দা স্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে কি যেটা মধ্যবর্তী আছে, এখানে D1 থেকে ইকুইলিব্রিয়ামটা D1 এর দিকে মুভ করবে। ধরেন এখানে কোনো বিন্দু আছে এই জায়গাতে, ইকোনমি এই জায়গায় অবস্থান করছে, ডেফিনেটলি সে D2 এর দিকে চলে যাবে। আবার ইকোনমি যদি D3 এবং D2 এর মাঝখানে থাকে, সে আবার D2 এর দিকে চলে যাবে, তবে হায়ার ইকুইলিব্রিয়ামে সে কিন্তু যাচ্ছে না। তার মানে D2 উইল বি দা মিডল, মিডল মিডলে থাকবে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি। ওকে। আচ্ছা ম্যাম, আচ্ছা, এখানে যে, হ্যালো ম্যাম। কিছু বলবেন? হ্যাঁ ম্যাম, এখানে যে এই রেখাটা আচ্ছা, একটু আমি আঁকা একটু বাঁকা, কম, সেটা কি এখানে স্পিকারটা বেশি শোনা যাচ্ছে না, একটু বাড়াবেন স্পিকারের ভলিউমটা? এখন শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলছিলাম এখানে যে আঁকা বাঁকা যে রেখাটা, সেটা কি বিজনেস সাইকেলের Y1? আচ্ছা, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি না, অন্য কেউ কি তার হয়ে বলবেন একটু? আপনার কি শুনতে পাচ্ছেন তার কোশ্চেনটা? ম্যাম, এখন শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ, বলেন বলেন। ম্যাম, এখানে আঁকা বাঁকা যে রেখাটা Y1 থেকে স্টার্ট হয়েছে, এটা কি বিজনেস সাইকেলের? আচ্ছা, মানে এটা আঁকা এটা বাঁকা কি কেন বিজনেস স্টার্ট সাইকেলের? হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি একটু বলি। কারণ হচ্ছে একটু আগে বললাম ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, যেমন আমি মনে করলাম আগামীকালকে শেয়ার এই এই প্রোডাক্টের শেয়ারের দামটা কমে যাবে, তবে কি আমি মনে করলাম সেটা ডাউনওয়ার্ডে চলে যাবে। আবার আমি আহ, আজকে মনে করতে পারি যে কালকে বেড়ে যাবে। তার মানে কি ইন্ডিভিজুয়াল যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন র্যান্ডমলি আপস এন্ড ডাউন হতে পারে। ফর দ্যাট রিজন এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিগজ্যাগ লাইন। আর অন দা আদার হ্যান্ড আমরা যে স্মুথ একটা কার্ভ পাচ্ছি, যেটা স্মুথলি বা লিনিয়ারলি উপরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ওভারঅল এক্সপেকটেশন। তার মানে কি আমি ওভারঅল ধরে নিতে পারি, বাট বাট ইন্ডিভিজুয়াল মানে আমি বাদে বাকি যারা সবাই আছে, সবাই মনে করতে পারে এটা স্মুথলি উপরের দিকে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে আদার্স এজেন্ট এবং একজন ইন্ডিভিজুয়াল, এই দুইজনের এক্সপেকটেশনের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, তার মানে কি আদৌ কোন জায়গায় কোন জায়গায় তাদের মধ্যে মিল হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো পাচ্ছি। সো D1, D2, D3 অল আর দি ইকুইলিব্রিয়ামস। ঠিক আছে, বাট এখানে কোশ্চেনটা চলে আসছে, যেমন আমরা কি কি রেখেছিলাম, ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম পাবো, বাট এখানে আমি তো তিনটে ইকুইলিব্রিয়াম পাচ্ছি। তাহলে কোশ্চেন আছে যে তিনটে ইকুইলিব্রিয়াম আমি পেয়ে এখন কি করবো, আমি কোনটাকে একসেপ্ট ধরে নিব? ঠিক আছে, সো এখানে যেটা হয় যে বলা হয় যে একটা থাকবে স্টেবল ইকুইলিব্রিয়াম এবং একটা বাদে বাকিগুলো হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। সো দেয়ার ইজ D2 ইজ দ্য স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যান্ড D1 অ্যান্ড D3 আর দ্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কারণ আপনি যদি থাকেন, দেখেন কোন একটা সময় গিয়ে D1 এবং D2 এর মাঝখানে আছেন, সেটা D2 এর দিকে টার্ন করে নিয়ে যাবে। D2 এবং D3 মাঝখানে থাকলে সেটাও আবার D2 এর দিকে নিয়ে যাবে। সেটা কিন্তু আপনাকে D3 দিকে নিয়ে যাবে না। D3 যদিও আপার লেভেল আছে, বাট D3 দিকে নিয়ে যাবে না, সেটাকে D2 দিকে নিয়ে যাবে। তার মানে কি ইকোনমি যে অবস্থানই থাকুক না কেন, যেটা একটু আপনাদের মনে করে যে সলো মডেলের কথা, সলো মডেলও কিন্তু আমরা একই ধরনের ঘটনা দেখেছিলাম। কে স্টার, কে স্টার হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, কে স্টারের বামে থাকেন বা ওকে। শুনতে পাচ্ছেন সবাই এখন আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে।
আচ্ছা, একটু কনফার্ম করবেন রেকর্ডটা কি হচ্ছে? জি ম্যাম, হচ্ছে। হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা যেটা পাচ্ছি, D2 will be the stable equilibrium, D1 and D3 will be the unstable equilibrium. So এটা হচ্ছে মাল্টিপল ইকুইলিব্রিয়াম প্রবলেম, দিস ইজ কল্ড দ্য মাল্টিপল ইকুইলিব্রিয়াম প্রবলেম। এখন আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে বিগ পুশ থিওরি বা বিগ পুশ মডেল যেটাকে বলা হয়, সেই মডেলে যে বিগ পুশ মডেল নিয়ে আমি একটু রাফলি আলোচনা করব, কারণ এটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করবো না। এটার জন্য হয়তো 3 মার্কস বা 4 মার্কস একটা কোশ্চেন হতে পারে, অথবা 5 মার্কস একটা কোশ্চেন হতে পারে। ওকে, বাট 10 মার্কসের কোনো বড় কোশ্চেন এটা নিয়ে হবে না। ওকে, সো এটাতে আমরা যেটা দেখে থাকি, বিগ পুশ মডেলের কিছু অ্যাজাম্পশন আছে। কি হবে, বিগ পুশ মডেলে কিছু অ্যাজাম্পশন আছে। দেয়ার আর 6 assumptions অ্যাকর্ডিং টু বিগ পুশ মডেল। একটা হচ্ছে ফ্যাক্টরস। তবে আপনি কোন ফ্যাক্টরস হিসেবে দেখবেন? দেখেন, আমরা জানি দেয়ার আর 4 factors অফ প্রোডাকশন, বাট এখানে অ্যাজাম্পশন হচ্ছে এখানে ফ্যাক্টরস শুধুমাত্র একটা লেবার হিসেবে এখানে গ্রহণ করা হয়েছে। লেবার হচ্ছে মূল ফ্যাক্টরস। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে ফ্যাক্টর পেমেন্ট। তার মানে কি, ফ্যাক্টর কিভাবে পেমেন্টটা পাবে, ঠিক আছে, কিভাবে তার ওয়েস্টটা পাবে, এটা হচ্ছে সেকেন্ড অ্যাজাম্পশন। যেমন একটু এখানে বলে রাখি, এখানে আপনারা জানেন কিনা আমি জানি না, ডামি ভ্যারিয়েবল নিয়ে একটা ভ্যারিয়েবল আছে। ডামি ভ্যারিয়েবল একটি ভ্যারিয়েবল আছে, তার মানে যে ভ্যারিয়েবলকে আপনি সংজ্ঞায়িত করছেন না, বাট ইয়েস নো দ্বারা আপনি আইডেন্টিফাই করছেন, সেটাকে আমরা ডামি ভ্যারিয়েবল বলি। ঠিক আছে, যেমন আমরা বলি না যে, ধরুন অমুক ছাত্র সে হচ্ছে আহ আহ, ভালো না খারাপ, আমরা ইয়েস আর নো এই দুটো উত্তরের মধ্যে দিয়ে নিই। তার মানে এর তো কোনো নির্দিষ্ট সংখ্যার মাপ নেই, তাই না? তো এখানে আমি ইয়েস নো দিই। তারপরে দেখবেন যে আপনি বিভিন্ন পরিসংখ্যান করা হয়, সেখানে বলা হয় ভ্যারি গুড, গুড, বিভিন্ন ধরনের অপশন থাকে, মিডিয়াম, লো, ঠিক আছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের অপশন আছে। দিজ আর কল দ্য ডামি ভ্যারিয়েবল। তার মানে কি, এগুলোর একটা মান আছে, 1 2 3 4 5 করে আপনি একটা মান দিচ্ছেন, সেগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানগুলো বসাচ্ছেন, সেই মানগুলো আপনাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বের করতে সাহায্য করে। ঠিক আছে, সো এখানেও কি করা হচ্ছে, ফ্যাক্টরস এর পেমেন্ট হিসেবে এখানে ডামি ভ্যারিয়েবল, লাইক দ্য ডামি ভ্যারিয়েবল ব্যবহার করা হচ্ছে। তার মানে কি, এখানে বলা হচ্ছে যারা হচ্ছে যে সকল লেবার, যেহেতু দুইটা সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং মডার্ন সেক্টর, সো এগ্রিকালচার সেক্টরে যে ওয়েজ লেবাররা কাজ করছে, ট্র্যাডিশনাল সেক্টর রিসিভ এ ওয়েজ অফ 1। তার মানে কি, ট্র্যাডিশনাল সেক্টরে যারা কাজ করছে তারা 1 পরিমাণ ওয়েজটা পাচ্ছে, এবং মডার্ন সেক্টরে যারা কাজ করছে তারা 1-এর থেকে গ্রেটার পাচ্ছে। তার মানে কি, আমরা একটা রেঞ্জ ধরে নিচ্ছি। যেমন লুইস মডেল আমরা কি বলেছিলাম, ট্র্যাডিশনাল সেক্টরে যে ওয়েজ থাকবে, মডার্ন সেক্টর ডেফিনেটলি তার থেকে ওয়েজ বেশি থাকবে। তো এখানে সেভাবে অ্যাজিউম করে নেওয়া হয়েছে, ট্র্যাডিশনাল সেক্টরে যে লেবাররা কাজ করছে তারা 1-এর পরিমাণ পেমেন্ট পাচ্ছে, এবং মডার্ন সেক্টরে যারা কাজ করছে তারা মোর দেন 1 পরিমাণ পেমেন্ট পাচ্ছে। সো ওয়েজ রেট ফর দ্য মডার্ন সেক্টর ইজ গ্রেটার দেন 1। সো এটা হচ্ছে সেকেন্ড অ্যাজাম্পশন। থার্ড অ্যাজাম্পশন যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে টেকনোলজির বিষয়টা। তবে কি 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 উৎপাদন করা হচ্ছে, উই অ্যাজিউম দ্যাট দেয়ার আর এন টাইপস অফ প্রোডাক্ট। তবে কি এন এন টাইপস অফ প্রোডাক্ট সেখানে উৎপাদন হচ্ছে, দিস ইজ দ্য থার্ড অ্যাজাম্পশন। ফোর্থ অ্যাজাম্পশনে গিয়ে আমরা পাচ্ছি, আচ্ছা, থার্ড অ্যাজাম্পশনে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে মডার্ন সেক্টরের প্রোডাকশন ফাংশনটা কিরকম ভাবে, সেটা হচ্ছে এল উইল বি দা এফ প্লাস সি কিউ। এখানে দেখেন, কিউ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এল ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তবে এল এর যাত্রাটা, আমি মডার্ন সেক্টরে আপনি এলটা কোন জায়গা থেকে শুরু হবে, একটু আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে চলে যাই একটু। এখানে দেখবেন মডার্ন সেক্টরের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে বিগ পুশ বা বিগ পুশ থিওরি বা বিগ পুশ মডেল। তো এখানে দেখেন, হরিজন্টাল এক্সিসে একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, যেখানে হচ্ছে L1 দেখতে পাচ্ছি, এবং ভার্টিক্যাল এক্সিসে একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে Q1 দেখা হচ্ছে। Q1 হচ্ছে কতটুকু উৎপাদন করা হচ্ছে, ঠিক আছে, তার মানে একটা প্রোডাক্ট, কারণ এন এর একটা প্রোডাক্ট, সেটা Q1 কতটুকু উৎপাদন করা হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে আছে। আর হরিজন্টাল এক্সিসে আছে, আমি যে ফ্যাক্টর, অনলি ফ্যাক্টর এল কে যেটা আমি ধরে নিয়েছি লেবার, সে লেবারটা হচ্ছে আমার হরিজন্টাল এক্সিসে আছে। ওকে, এখন দেখেন, এখানে আমরা মূল বিন্দু থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছি, দিস আর দ্য স্ট্রেট লাইন ফর দ্য ফর দ্য ট্র্যাডিশনাল সেক্টর। যেমন এখানে বলা যাচ্ছে ট্র্যাডিশনাল সেক্টর প্রোডাকশন ফাংশন, মানে এগ্রিকালচার সেক্টর, এগ্রিকালচার সেক্টরের প্রোডাকশন ফাংশন গুলো মূল বিন্দু থেকে শুরু হচ্ছে। বাট
ট্র্যাডিশনাল সেক্টরের প্রোডাকশন ফাংশনটা মানে হরিজন্টাল এক্সিসে একটা নির্দিষ্ট বিন্দু এফ পয়েন্ট থেকে শুরু হচ্ছে। কেন এফ পয়েন্ট থেকে শুরু হচ্ছে? বিকজ আমরা মডার্ন সেক্টরের প্রোডাকশন ফাংশন ধরেই নিয়েছি এই ফরম্যাটে, এল উইল বি ইকুয়াল টু এফ প্লাস সি কিউ। এফ হচ্ছে কনস্ট্যান্ট একটা মান, ঠিক আছে, ফিক্সড একটা মান। তার মানে এটার শুরুই হচ্ছে এফ থেকে। তার মানে মডার্ন সেক্টরের জন্য আপনাকে হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্ট কিন্তু প্রথমেই দিতে হয়, তারপরে আপনি প্রোডাকশনের মধ্য দিয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে সেটাই বলা হচ্ছে, এফ থেকে তার যাত্রাটা শুরু হবে। কিউ বাড়ানোর, কিউ যদি বাড়াতে চাই আমি, তখনই আমার এল এর পরিমাণটা বাড়বে, ঠিক আছে। সি উইল বি লেস দেন ওয়ান। তার মানে কি এখানে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ডেফিনেটলি ওয়ান থেকে কম হবে, ঠিক আছে। সো এই বিষয়টা এখানে বলা হচ্ছে। আহ এবং এখানে যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কোথায় আমার বিগ পুশের কাজটা কোথায়। বিগ পুশের কাজটা হচ্ছে এখানে দেখেন, আহ এটা হচ্ছে মডার্ন সেক্টরের প্রোডাকশন ফাংশন। এই যে মোর স্টিপার যে লাইনটা আছে, মোর স্টিপার যে লাইনটা আছে, এটা হচ্ছে মডার্ন সেক্টরের ক্ষেত্রে প্রোডাকশন ফাংশন। এবং যেগুলো হচ্ছে ফ্ল্যাটার, মোর ফ্ল্যাটার, দিজ আর দা প্রোডাকশন ফাংশন ফর ট্র্যাডিশনাল সেক্টর। এখন ট্র্যাডিশনাল সেক্টরে ওয়েস্টটা বাড়াতে বাড়াতে কি দেখেন এখানে, ডাব্লিউ পরিমাণ ওয়েস্ট বাড়লো, ওয়েস্ট বাড়লে গিয়ে এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেখানে কিউ ওয়ান উৎপাদন হচ্ছে, ঠিক আছে। সো এটা বাড়াতে বাড়াতে আপনি যদি মডার্ন সেক্টরের বি পয়েন্টে যেতে চান, বি পয়েন্টের জন্য আপনার লেবার লাগছে এল বাই এন। এল বাই এন লাগছে, যেহেতু আমার উৎপাদন হচ্ছে এন, এন পরিমাণ, তাহলে কতটুকু লেবার লাগবে? এল বাই এন। দিজ আর দ্য লেবার রিকোয়ার্ড ফর দ্য মডার্ন সেক্টর। এখন দেখেন, তার মানে কি আপনি এই লেবারদেরকে এখানে আকৃষ্ট করতে হলে ডেফিনেটলি আপনাকে একটা পুশের মধ্য দিয়ে যেতে হবে। তার মানে ডাব্লিউ টু থেকে ডাব্লিউ থ্রিতে একটা বিগ পুশ লাগবে, কারণ আপনি ডাব্লিউ ওয়ান ওয়েজে আপনি এই কিউ টু পরিমাণ উৎপাদন করতে পারবেন না। কারণ এই কিউ টু পরিমাণ উৎপাদন বলেন, সেটা কখনোই সম্ভব না। সেই ক্ষেত্রে আমাকে কিউ ওয়ান পরিমাণ উৎপাদন হবে। কিন্তু আপনি তো আরো বেশি উৎপাদন করতে যাচ্ছেন, ইকোনমিতে আরো বেশি প্রোডাক্টিভিটি চাচ্ছেন, আপনি কিউ টু পরিমাণ পর্যন্ত পৌঁছাতে যাচ্ছেন। সো ফর দ্যাট রিজন আপনাকে একটা ওয়েজ রেটে একটা বড় একটা পুশ করতে হবে। বড় একটা পুশের মাধ্যমে আপনি কিউ টু পরিমাণ উৎপাদন করতে পারবেন, ঠিক আছে। ফর দ্যাট রিজন এখানে বলা হয় যে মডার্ন সেক্টরে যখন আমরা অধিক উৎপাদন করতে যাই, তখন মডার্ন সেক্টরের এগ্রিকালচার সেক্টরের যে ওয়েজ রেট, সেই ওয়েজ রেটটাকেও আমার পুশের মধ্য দিয়ে যেতে হয়। শুধুমাত্র মডার্ন সেক্টর ওয়েজ রেটের কথা কিন্তু এখানে কোথাও বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে এগ্রিকালচার সেক্টরের ওয়েজ রেটের কথা। কারণ এগ্রিকালচার সেক্টরের ওয়েজ রেটটাকেও কিন্তু আপনার বাড়াতে হবে, আদারওয়াইজ আপনি মডার্ন সেক্টরে কিউ টু পরিমাণ পর্যন্ত পৌঁছতে পারবেন না, ঠিক আছে। তার মানে কি হোল ইকোনমিতে একটা ট্রানজিশন দরকার, বিগ পুশের মাধ্যমে, একটা বড় একটা পরিবর্তনের মাধ্যমে ট্রানজিশনটা সম্ভব। সো ফর দ্যাট এটাই হচ্ছে বিগ পুশ থিওরি। তার মানে কি একটা অবস্থান পরিবর্তন করতে হলে হিউজ পরিমাণ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, যে পরিবর্তনটাকে আপনাকে আলটিমেট গোল নিতে সাহায্য করে। ডি নাম্বারে গিয়ে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড। তার মানে কি ওই গুডস এর একটা ডোমেস্টিক ডিমান্ড সেই পরিমাণ পর্যন্ত থাকতে হবে, কিউ টু পরিমাণ পর্যন্ত থাকতে হবে। আর 5 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তবে ইন্টারন্যাশনাল, যেহেতু আপনার এক্সেস প্রোডাকশন যদি হয়, সেই এক্সেস প্রোডাকশন কি আপনার ইন্টারন্যাশনালি ডিমান্ড করছে কিনা, সেইটাকেও আপনার অ্যাজিয়ামশনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। অ্যান্ড 6.1 হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তাহলে কি মার্কেটটা কোন ধরনের হবে? মার্কেট কি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের মধ্যে দিয়ে যাবে, নাকি মনোপলি মার্কেটের মধ্যে দিয়ে যাবে? সো কোন ধরনের মার্কেট স্ট্রাকচারের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যানাদার এজাম্পশনের জায়গা। সো মনোপোলাইজ হলে তো ডেফিনেটলি সেই গুডস এর ডিমান্ড থাকবে, কারণ মনোপলি মার্কেট মানে হচ্ছে সে হচ্ছে অনলি ওয়ান সেলার, ঠিক আছে। সো ডেফিনেটলি মনোপলি মার্কেট ক্রিয়েট করতে পারলে সেই গুডস এর ইন্টারন্যাশনাল ডিমান্ড বলেন অনেক বেশি থাকে। সো সেখানে বড় একটা মার্কেট সে ক্যারি করতে পারে, বা ডিমান্ড ফুলফিল করার জন্য অনেক হিউজ প্রোডাকশনে হিউজ এক্সপানশন করতে পারে। সো এটা এটা নির্ভর করছে আমি কি কোন ধরনের মার্কেট স্ট্রাকচার ওই প্রোডাক্টের, সেটা কি মনোপলি, সেটা কি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, কোন ধরনের প্রোডাক্ট, সেটাকে আমাকে অ্যাজাম্পশনের মধ্য দিয়ে নিয়ে আসতে হবে, আমাকে বিবেচনার মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। সো দিজ আর দ্য 6 assumption ফর দ্য বিগ পুশ থিওরি, অ্যান্ড দিস ইজ দ্য
আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বিগ পুশ থিওরিতে। ঠিক আছে, বিগ পুশ থিওরিতে আমাদের শেষ হলো। সো আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ট্রানজিশন, বা হাউ ক্যান ইউ ডিফাইন ট্রানজিশন প্রসিডিউর। দেন আমরা আলোচনা করলাম হচ্ছে আপনার পরবর্তীতে গিয়ে কোঅর্ডিনেশন ফেলিউর, পরবর্তীতে আলোচনা করলাম মাল্টিপল ইকুইলিব্রিয়াম, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে বিগ পুশ থিওরি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের সিলেবাস। ঠিক আছে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম একটু সামারিটা যদি বলতেন ফাইনালের টোটাল। ফাইনালের সামারি? আচ্ছা, ফাইনালের সামারি হচ্ছে আপনার আপনার সাথে আগেও কথা বলেছি। আচ্ছা, কে কোশ্চেন করছে? আকলিমা। আচ্ছা, আকলিমা, সেটা হচ্ছে আমরা তো মিডে দুইটা পয়েন্ট বাদ দিয়েছিলাম। একটা হচ্ছে অমর্ত্য সেনের যে বইটা অংশ থাকে, এন্টাইটেলমেন্ট বলেন, ওনারশিপ বলেন, তো সেই অংশটা তো থাকবেই। এর সাথে আমরা রস্টস মডেল বাদ দিয়েছিলাম। সেখান থেকে কোশ্চেন হবে হ্যারোডোমার মডেল, ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেগুলেশন। তারপরে আমরা পাবো হচ্ছে আপনার ওখানে গিয়ে সলো মডেল বা নিউ ক্লাসিক্যাল কাউন্টার রিভলিউশন, এবং তার মধ্যে অবশ্যই সলো মডেল আছে গুরুত্বপূর্ণ ভাবে। সলো মডেল পাবো। এর পরবর্তীতে আমরা প্রভার্টি এবং ইনইকুয়ালিটি নিয়ে কথা বললাম, যেটা হচ্ছে চ্যাপ্টার 5-এ আছে। তারপরে চ্যাপ্টার 6 থেকে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন নিয়ে কথা বললাম, আমরা ম্যালথাজিয়ান পপুলেশন ট্র্যাপ নিয়ে কথা বললাম। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 6 থেকে। আর এরপরে এসে আমরা ট্রানজিশন নিয়ে আজকে কথা বললাম। তারপরে আমরা কথা বললাম হচ্ছে আপনার কোঅর্ডিনেশন ফেলিওর নিয়ে, মাল্টিপল ইকুইলিব্রিয়াম এবং বিগ পুশ নিয়ে। তাহলে এটাই হচ্ছে টোটাল সিলেবাস। ওকে। ঠিক আছে, ওকে। সো আপনার কি রিভিউ ক্লাস চান একটা, নাকি আহ, জি ম্যাম, একটা রিভিউ এখানেই ক্লাস হলে ভালো হবে? হয় না? জি ম্যাম, রিভিউ ক্লাস হলে ম্যাম জি একটু ম্যাম, একটা ভালো রিভিউ হয়। ক্লাস হলে আমি ভালো হয় ম্যাম। স্টাডি করে একটু আচ্ছা, ম্যাম তাহলে আমি কোনো আর প্রবলেম যেহেতু থাকলে। আমাদের অফলাইন ক্লাস, আমি বলি আমাদের আমাদের প্ল্যান ছিল শুক্রবার দিন একটা অফলাইন ক্লাস নিব, ঠিক আছে, বাট অফলাইন ক্লাস এখন বলা হচ্ছে করা যাবে না, অনলাইন ক্লাসে নিতে হবে। তাহলে আপনার এই কবে অনলাইন ক্লাস নিতে, মানে অনলাইনে আমি কবে রিভিউ ক্লাস নিতে পারি? আগামীকালকে আম, কি নিতে পারবো একটা রিভিউ ক্লাস? ম্যাম আগামীকাল, মানে আমরা আগামীকাল বা পরশু একটু স্টাডি করে নেব ম্যাম, তাহলে একটু ভালো হয় আর কি। দু একদিন একটু দেখে আচ্ছা নিলে আর ঠিক কি আছে, ম্যাম। ওকে ভাই, আমি সেজন্যই জিজ্ঞেস করছি। তাহলে জি আপনারা আগামীকাল এবং পরশুদিন, তার মানে কি আগামীকালকে হচ্ছে সোমবার, মঙ্গলবার দিন আপনারা ম- স্টাডি করে নেন, আমি বুধবার দিন জি, আপনাদের সাথে বসবো তাহলে। ঠিক ওকে ম্যাম, আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম। ম্যাম বুধবার দিন বুধবারে আপনাদের সাথে বসবো, আপনারা একটু। বুধবারে হ্যাঁ, ম্যাডাম তাহলে আপনারা কোন একটু। সময় দিলে ভালো হয় ম্যাডাম? আমাদের জন্য সবাই রাতে, ক্লাস হ্যাঁ। বুঝিনি, বুধবারে? কোন সময়, অর্থাৎ 9টার দিকে ক্লাস দিলে ভালো হয় আমাদের জন্য ম্যাডাম, সবাই ক্লাস করতে পারি। জি ম্যাম, ওকে অফিস ঠিক শেষ আছে, করে আমি আমরা 9টা ক্লাস থেকে করতে নিব, পারি এই সময়। সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে এই 2 দিনের মধ্যে আপনারা একটু কন্টেন্ট গুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, দেখেন কন্টেন্ট গুলো বুঝতে পারছেন কিনা, কোথায় অসুবিধা স্টাডি হচ্ছে। করুন। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা বুধবার দিন কথা বলবো। ওকে, তারপর জি বুধবার ম্যাম, থ্যাংক দিনের ইউ সো পরে মাচ। আমরা আহ, কোন কোন জায়গায় অসুবিধা আছে এগুলো সলভ করার চেষ্টা করবো সবাই মিলে। ঠিক আছে, ওকে, জি ম্যাম, ঠিক আছে, ভালো থ্যাংক থাকবেন ইউ ম্যাম। তাহলে। জি, আসসালামু আলাইকুম। কয়টা কোশ্চেন এবি থাকবে?